দেখো, আমরা হচ্ছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পুরোটা করে নিয়েছি। নেক্সট হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা আছে, এইখানকার লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্স। আচ্ছা, এক এক করে আমি বলি, ভালো করে শুনবে। আমি প্রপার যে এদের এর প্রপার্টিগুলো আছে, প্রপার যে থিওরি আছে, থিওরিক্যাল কনসেপ্ট আমি পুরো ক্লিয়ার করছি। কিন্তু কিন্তু আমি শুরুতেই বলে নিচ্ছি, মন দিয়ে শোনো। কিন্তু মানে আর ধরেই নিতে পারো যে এই চ্যাপ্টারটা পুরো ম্যাট্রিক্সের যে আমাদের টোটাল 8 নাম্বার আছে, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স থেকে 8 কি 7 আমি মনে করতে পারছি না, হয় 8 নয় 7, ধরে নাও 8 নাম্বারই আছে। 8 নাম্বারের মধ্যে বুঝতেই পারছো 40 নাম্বারের 8 নাম্বার মানে অনেক নাম্বার। 8 মানে প্রায় হচ্ছে, তুমি ভাবতে পারো 27-8% নাম্বার এই ম্যাট্রিক্স থেকে। সুতরাং এখান থেকে কোনো প্রশ্ন মিস যাবে না। বাট এখানে সমস্যা হলো যে ম্যাট্রিক্স ইনভার্সের অঙ্কগুলো অনেক লেন্দি অঙ্ক। অনেক লেন্দি অঙ্ক মানে কি না, আমার এখানটায় অঙ্কগুলোর লেন্থ এবং সাইজ অনেকটা বড়। মানে যেহেতু আগে আমরা 4 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতো, সুতরাং আমরা এখানের একটাও অঙ্ক নর্মাল মেথডে করব না, অঙ্কও করব না। আমরা সব যা মেথড করব সব শর্ট ট্রিক, যেগুলো কিনা আমরা 1 মিনিটে নামাতে পারবো। তবে ওই বড় বড় অঙ্ক আমি 1 মিনিটেই নামানো শেখাবো। তবে আমি বলে রাখি যে ওইগুলো তো বইয়ের নিয়ম নয়, ওগুলো যেই অ্যাডভান্সের নিয়মে করাবো তোমাদের। তো এবার এখন ঘটনা হচ্ছে যে ওই শর্ট ট্রিকগুলো মনে রাখার কিন্তু কোনো টেকনিক নেই। তোমাকে নিজের মতো করে খাতার পাশে পাশে লিখবে কিভাবে মনে রাখছি, কিভাবে আমি অ্যাপ্লাই করছি। কারণ এই সমস্ত শর্ট ট্রিকের কোনো বইও হয় না, কোনো বইতে তুমি পাবেও না। আগে থেকে আমি ডিসক্লেমার দিয়ে দিলাম। আমি প্রথমে মেন থিওরিটা বলি, কারণ মেন থিওরি তোমাদের জানা দরকার। মেন থিওরি বলি, কিন্তু আমরা মেন থিওরি দিয়ে অঙ্ক একটাও করবো না। বাদ বাকি সব করবো শর্ট ট্রিকে, নাহলে তুমি পরীক্ষায় কোনোদিনও নামাতে পারবে না। মানে বড় মেথড, মানে এত বড় বড় অঙ্ক হবে যে তোমার হচ্ছে 2 পেজ করে লেগে যাবে। মানে অ্যাডজয়েন্ট বার করতে হবে, অ্যাডজয়েন্ট বার করতে গেলে মাইনর বার করতে হবে, কোফ্যাক্টর বার করতে হবে, তাকে ট্রান্সপোজ করতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে, তারপর দুটোকে ভাগ করতে হবে, তারপর গিয়ে তোমার ইনভার্স পাবে। বুঝতেই পারছো যে কতটা লেন্দি ব্যাপার হবে। তাহলে এখন, তার মানে আমরা এর আগে পূর্ববর্তী আমরা পড়েছি ডিটারমিনেন্ট চ্যাপ্টার, এবং তার আগে পড়েছি ম্যাট্রিক্স। সব কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে কাজে লাগবে। ম্যাট্রিক্স ইনভার্সের মধ্যে আগে যা যা পড়েছি সব নিয়ে কিন্তু অঙ্ক হবে। বুঝতে পেরেছি? এখন আমরা আমরা নিরুপায় বাধ্য হয়ে আমরা চলে যাব শর্ট ট্রিকে। এবং শুরুতে বললাম যে শর্ট ট্রিকের কোনো নিয়ম হয় না। আমরা শর্ট ট্রিক অঙ্ক করতে করতে নিজের মাথায় আসে, সেই রেসপেক্টে বলা, সেই রেসপেক্টে বা আমার স্যার আমাকে যেভাবে শিখিয়েছিল আমি সেটাই তোমাদের হয়তো শেখাবো। কিন্তু ঘটনা হচ্ছে নিজের মতো করে খাতার ডান দিকে লিখে রাখবে, কারণ ভুলে যাবে। আর তুমি কোনো বইতে পাবে না, গুগল সার্চ করলেও হয়তো বা পাবে না। বলে দিলাম আমি। তো আমি পুরোটা ডিটেলসে তো লিখবো না, অঙ্ক যেগুলো করছি ট্রিক ইউজ করে তুমি পাশে লিখে রাখবে নিজের মতো করে যে কিভাবে কি করছি। প্রথমে আমি থিওরিটা আগে বলে নিই। অনেকগুলো থিওরি আছে, থিওরি জানতেই হবে, কারণ আমার পরবর্তীতে পড়াশুনো করতে গেলে আমার শর্ট ট্রিক দিয়ে অঙ্ক করলে তো আর নাম্বার দেবে না। শর্ট ট্রিক দিয়ে অঙ্ক করলে পুরো কেটে জিরো বসিয়ে দেবে। কারণ ওটা শুধু শর্ট প্রশ্ন তুমি টিক মারার জন্য শর্ট ট্রিক ইউজ। তো অঙ্ক ওই মেথডে করতে পারবে না, আর ওই মেথডে করলে তোমার স্যার বুঝতেও পারবে না যে তুমি কিভাবে কি করেছো। তাই জন্য আমাদের শুধু অ্যান্সারটুকুর জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু। তার আগে আমি থিওরিটা পুরো ডিটেলসে আলোচনা করছি। দেখো, আমি এখানটায় তাহলে একদম চ্যাপ্টারের শুরুতে নাম দিয়েছি যে ম্যাট্রিক্স ইনভার্স। তাহলে এখন এই ম্যাট্রিক্স যে ইনভার্স এই চ্যাপ্টারটা আমরা করব। এখানে আমরা শুরুতেই একটা কথা, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা প্রচুর ধারণা নিয়েছি, খুব কনসেপ্ট নিয়েছি যে ম্যাট্রিক্স কি জিনিস, ওটা নিয়ে আমি বলতে চাইছি না। আমরা গুরুত্ব দেব পরের ওয়ার্ডটাকে, যেটা আছে ইনভার্স। এবার ইনভার্স মানে কিরকম, ট্রিগোনোমেট্রি ইনভার্স পড়েছি আমরা। এই ইনভার্সও তার ব্যতিক্রম নয়। শুধু ট্রিগোনোমেট্রিতে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল, আর এখানে হচ্ছে ম্যাট্রিক্স ফাংশন, আর কিছুই নয়। বাদ বাকি সব একই। এবার এই ম্যাট্রিক্স ইনভার্স আমাকে শিখতে গেলে তার আগে আমাকে একটা ওয়ার্ডের সাথে খুব ভালোভাবে পরিচিত হতে হবে। সেই ওয়ার্ডটা হলো সিঙ্গুলার আর নন সিঙ্গুলার। এবং এই সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার নিয়ে আমি আগেও তোমাদের সাথে কথাবার্তা বলেছি, যে কোনটা সিঙ্গুলার কোনটা নন সিঙ্গুলার কোনটা কি, সেটা নিয়ে আগে কথাবার্তা বলেছি। সুতরাং আমি সিঙ্গুলার নন সিঙ্গুলারের ব্যাপারটা আগে একটুখানি তোমাকে পরিষ্কার করে দিই।
তাহলে প্রথমত আছে 1 নম্বর আছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আমি আগেও বলেছি, আরেকবার আমরা লিখে নিচ্ছি, আরেকবার বলে নিচ্ছি, কারণ এটার উপর বেস করে কিন্তু ইনভার্স দাঁড়িয়ে। সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে আগে বলে নিই। সিঙ্গুলার ম্যাট্রিক্স বাবা, আমি বলতে পারবো যে এ একটা ম্যাট্রিক্স ইজ সেড টু বি, এ ইজ সেড টু বি সিঙ্গুলার ম্যাট্রিক্স, A is said to be singular matrix if determinant A এটা ইকুয়াল টু যেন 0 হয় বাবা। তাহলে ডিটারমিনেন্ট এ যদি 0 হয়, কারণ কোনো একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ভ্যালু যদি তোমাকে 0 অ্যান্সার দেয়, তাহলে তাকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নন সিঙ্গুলার কোনটা? তাহলে নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 আসবে, কিছু একটা ভ্যালু আসবে কিন্তু 0 আসবে না। তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে বলি। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো সেটা নিয়ে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স A is said to be non-singular matrix if determinant A, তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু যখন নট ইকুয়াল টু 0 হবে তখন ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার বলবো, আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয় তখন আমরা ওই ম্যাট্রিক্সটিকে সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই হচ্ছে আমার কথা। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এই দুটো আমরা হচ্ছে আগে বুঝবো। তাহলে সিঙ্গুলার ম্যাট্রিক্স হলো ডিটারমিনেন্ট ভ্যালু 0, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি বাবা? ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল। তাহলে সিঙ্গুলার নন সিঙ্গুলারের মধ্যে আমাদের কোনো রকম ডাউট নেই। এবার প্রশ্ন হলো যে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা যেটা আমরা বললাম, যেটা আমরা লিখলাম, তাহলে এর সাথে ইনভার্সের কি সম্পর্ক সেটা জানা যাক। মাথায় রাখবে যে সেই সমস্ত ম্যাট্রিক্সের তুমি ইনভার্স ফাইন্ড করতে পারবে, সেই সমস্ত, ভালো করে শোনো, সেই সমস্ত ম্যাট্রিক্সের তুমি ইনভার্স ফাইন্ড করতে পারবে যারা কিনা নন সিঙ্গুলার। তাহলে এই কথা কেন বললাম? কারণ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবেই বাবা তোমাকে ডিটারমিনেন্ট ভ্যালু তুমি ফাইন্ড করতে পারো। যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স না হয় তাহলে তুমি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু ফাইন্ড করতে পারো না। তাহলে প্রথমে কি আসছে না ম্যাট্রিক্স ইনভার্স। ভালো করে শোনো, ম্যাট্রিক্স ইনভার্স এক্সিস্ট করবে তখনই যদি কিনা ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। তাহলে নন সিঙ্গুলার হলে তবেই এক্সিস্ট করবে, নন সিঙ্গুলার যদি না হয় তাহলে সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে এক্সিস্ট করবে না। প্রশ্ন হলো কেন? এর উত্তর তোমাকে আমি দেব। তাহলে তুমি এখন লিখবে যে এ ইনভার্সকে লেখা হয় বাবা এর মাথায় -1 দিয়ে। পরিষ্কার ইস্যু, কারণ তুমি তো জানো 2 এর মাথায় -1 দিলে 2 ইনভার্স, আর 2 ইনভার্স মানে হচ্ছে 1/2। তাহলে তুমি আবার বলতে পারো যে স্যার এ ইনভার্স মানে এটা কি 1/a হবে? আমি বলছি না, এ ইনভার্স মানে 1/a হবে না। কেন হবে না? তার কারণ বলি। কারণ বাবা আমরা শিখেছিলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা যায়, ম্যাট্রিক্স অ্যাডিশন করা যায়, ম্যাট্রিক্স সাবস্ট্রাকশন করা যায়, কিন্তু অপারেশন করার সময় আমরা কিন্তু কোথাও ডিভিশন করি। তাহলে ম্যাট্রিক্সের ডিভিশন একেবারেই ইম্পসিবল একটা ব্যাপার, ম্যাট্রিক্স ডিভিশন করা যায় না। সুতরাং এ ইনভার্স তো লেখা যাবে, কিন্তু এ ইনভার্স ইকুয়াল টু 1/a এটা লেখা যাবে না। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু 1/a এটা লেখা যাবে না। ক্লিয়ার? তাহলে এ ইনভার্স জিনিসটা লিখবো কি সেটা আমরা এবার বলি। তাহলে কি লিখলাম এ ইনভার্স, যেটা লিখেছি ইফ এ ইনভার্স ইজ এক্সিস্ট, যদি এ ইনভার্স এক্সিস্ট হতে হয়, এ ইনভার্স যদি এক্সিস্ট হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হতে হবে। নট ইকুয়াল টু 0 মানেই তুমি বলতে পারবে নন সিঙ্গুলার। তাহলে এ ইনভার্স তখনই এক্সিস্ট করবে যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে বাবা এ ইনভার্স এক্সিস্ট করবে। ডিটারমিনেন্ট এ যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এ ইনভার্সের কোনো অস্তিত্ব থাকবে না। কেন থাকবে না তার কারণ বলি। কারণ এ ইনভার্স মানে আমরা বলতে পারবো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে
একটা এখন আপাতত ফুল একটা জিনিস দিলাম যে এ ইনভার্স মানে আমরা জানবো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট। এবার এইটাও কোথা থেকে এসছে সেটাও আমি তোমাদের সাথে বলতে পারি যে এ ইনভার্স মানে যে এটা লেখা যায় এটা কোত্থেকে এসছে। আমি সেটা এখন বলতে চাইছি না, কারণ আমার ওটা জানার প্রয়োজনই নেই। ওটা না জানলেও কোনো অসুবিধা নেই, আমরা না জানলেও চলবে। ওটা আমার বইতেও নেই, কিন্তু জানলে খুব ভালো হতো, কিন্তু আমি অত ডিটেলসে যাব না, সময় নেই। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারবো অ্যাডজয়েন্ট এ, মানে অ্যাডজয়েন্ট মানে এটার ফুল ফর্ম হচ্ছে এরকম, অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট, এ ডি জে ও আই, অ্যাডজয়েন্ট। তাহলে এ শর্ট ফর্মে লেখা যায় এ ডি জে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, তার মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট মানে কি? এটা মানে হলো এটা মানে হলো সেই ম্যাট্রিক্স যেখানে কিনা কোফ্যাক্টর থাকবে, যেখানে কিনা কোফ্যাক্টর থাকবে এবং তার মাথায় কোফ্যাক্টরের ট্রান্সপোজ যদি করো তাহলে অ্যাডজয়েন্টে পাবে। এবার তুমি দেখো, যদি ডিটারমিনেন্টে নট ইকুয়াল টু জিরো বলেছি, যদি ডিটারমিনেন্টে জিরো হতো, ডিটারমিনেন্টে জিরো হওয়া মানে কি, তোমার এখানে এই ডিটারমিনেন্ট এর জায়গায় জিরো হতো, তাহলে নিচে কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে আমরা কি জানি ইনফাইনাইট রেজাল্ট হয়, তখন তোমার এ ইনভার্স থাকবে থাকবে। তাই জন্যই বলেছি যে ডিটারমিনেন্টে এক্সিস্ট তখনই করে, এই ডিটারমিনেন্টে যদি নট ইকুয়াল টু জিরো হয় তবেই কিন্তু বাবা এক্সিস্ট করবে এ ইনভার্স। তাহলে তোমাকে যদি কোনো ম্যাট্রিক্স দিয়ে বলে যে এ ইনভার্স কত হবে ফাইন করো, তাহলে তোমাকে আগে দেখতে হবে যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার। যদি ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হয় তাহলে তার এ ইনভার্স থাকবেই না, যদি নন সিঙ্গুলার হয়, যদি সিঙ্গুলার হয় এ ইনভার্স থাকবেই না, যদি নন সিঙ্গুলার হয় তাহলে এ ইনভার্স থাকবে। কেন থাকবে? কারণ নিচে দেখো জিরো হওয়া যাবে না। এবার আমরা অ্যাডজয়েন্টে বার করা শিখি। অ্যাডজয়েন্টে বার করা আমরা শিখিনি, কিন্তু আমরা কোফ্যাক্টর বার করা শিখেছি। তাহলে কোফ্যাক্টর গুলোর ট্রান্সপোজ, কোফ্যাক্টর মানে যেটাকে বাংলায় বলা হয় সহগুণনীয়ক, সহগুণিতক, সহগুণনীয়ক, এটা আমরা জানি কোফ্যাক্টর। তাহলে কোন একটা ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বার করব, সেই কোফ্যাক্টর গুলোকে ট্রান্সপোজ করলেই হয়ে যাবে অ্যাডজয়েন্ট। এবার যদি তুমি বলো যে স্যার আমি কোফ্যাক্টর বার করা ভুলে গেছি, তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য নয়, তুমি তাহলে কিছুই বুঝবে না, কোফ্যাক্টর আমাকে বার করতে হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, তারপর বাকি কথাবার্তা বলি। অনেক থিওরি আছে, মন দিয়ে শোনো, পর পর করে এক এক করে বলি। তাহলে একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিয়ে তোমাকে আমি বললাম যে ইফ এ ইকুয়াল টু 1 5 6, আর এখানে নিলাম ধরো 32, এরকম নিলাম, নিয়ে এখন তোমাকে বলছি যে দেন ফাইন্ড এ ইনভার্স, এটা বার করতে হবে। এটা এখন বার করা শিখবো। তাহলে আমরা কি বলেছি, নিয়ম কি আমাদের, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে। তাহলে প্রথমে আমাকে দেখতে কি বলেছি বাবা, যে ম্যাট্রিক্সটা কি সিঙ্গুলার নাকি নন সিঙ্গুলার, তাহলে সেটা দেখবো। সেটা দেখার জন্য আমাকে ডিটারমিনেন্ট বার করতে হবে, ডিটারমিনেন্ট এ করছি। ডিটারমিনেন্ট এ বার করার নিয়ম কি, এর সাথে এটার মাল্টিপ্লাই, এর সাথে এটার মাল্টিপ্লাই, তাহলে 32 1 যা 32, মাইনাস 6 5 30, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট এর ভ্যালু 2। এবার তাহলে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো, এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় দেন তুমি বলতে পারবে যে এ ইনভার্স এক্সিস্ট, এ ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে এ ইনভার্স বার করার নিয়ম কি, অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ আগে বার করি। অ্যাডজয়েন্ট এ মানে কি বলেছি, কোফ্যাক্টর লিখবো, তাকে ট্রান্সপোজ করব। কোফ্যাক্টর মানে কি, তাহলে প্রথমে আমি কি বলেছি, দুটো তিনটে নিয়মে কোফ্যাক্টর বার করা শিখিয়েছিলাম। আমি বলেছিলাম তুমি মাথায় রাখবে, প্রথমে এখানে দরকার হলে প্লাস মাইনাস লিখে নেবে, তাহলে প্লাস মাইনাস তুমি লিখে নিতে পারো।
এখানে ওয়ানের এখানে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস লিখে নিলাম। অথবা তুমি দেখবে যে ওয়ানের ওয়ান কোন পজিশনে আছে, অন পজিশনে, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত, টু, টু একটা ইভেন নাম্বার, তাহলে প্লাস হবে। এইভাবেও তুমি ভাবতে পারো। তাহলে ওয়ানের কোফ্যাক্টর কত, ওয়ানের কোফ্যাক্টর 32, 32 লিখলাম। পাঁচের কোফ্যাক্টর কত, পাঁচের কোফ্যাক্টর 6, আর মাথায় যেহেতু মাইনাস আছে তাহলে -6। ছয়ের কোফ্যাক্টর কত, ছয়ের কোফ্যাক্টর 5, ছয়ের আগে মাইনাস, তাহলে -5। 32-এর কোফ্যাক্টর কত, 32-এর কোফ্যাক্টর 1 এবং 32-এর উপরে প্লাস, তাহলে তাহলে একে ট্রান্সপোজ করে দেবো, সরি 1 হবে, মিস করেছি, 1 হবে। তাহলে এবার একে ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করলে কি হবে, ট্রান্সপোজ করা আমরা ফার্স্ট চ্যাপ্টারেই শিখেছি, রো কলাম ইন্টারচেঞ্জ করো। তাহলে 32 - 5, 32 - 5, আর এটা -6, তাহলে হয়ে গেল তোমার অ্যাডজয়েন্টে, হয়ে গেল তোমার অ্যাডজয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা এ ইনভার্স কি বার করা শিখেছি। এ ইনভার্সের ফর্মুলা হলো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে ডিটারমিনেন্ট এ মানে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট এর ভ্যালু 2। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি এখানে বলতে পারবো যে 1/2। আর অ্যাডজয়েন্টে কোনটা, অ্যাডজয়েন্টে 32, -5, -6 এবং 1। একটা সেকেন্ড হোল্ড করো তো। হ্যালো, বলো। তাহলে ক্লাস করিয়ে নিয়ে কল করি। আমি অনলাইন ক্লাসে আছি না। হুম, তাহলে দেখো, তাহলে তুমি এ ইনভার্স কত পেলে, এ ইনভার্স হচ্ছে এটা, দ্যাট ইজ তোমার অ্যান্সার। তাহলে এ ইনভার্স পেলাম। এবার ভালো করে শোনো, আর একটা এক্সাম্পল তোমার নেই। একটা এক্সাম্পল কি, ধরে নাও, আরেকটা এক্সাম্পল দেখাই। এটা নিয়ে কোনো সমস্যা নেই তো, বুঝতে পেরেছো নাকি না? ডাউট থাকলে বলো। এক্সাম্পল নাম্বার আরেকটা নেই। ধরো আরেকটা দেওয়া আছে, ইফ এ ইকুয়াল টু, দেওয়া আছে 1 3 4 -5 7 আর 3 5 3 2 9, এরকম নিলাম, র্যান্ডামলি নিয়েছি, কোনো কিছুর মানে আমি নিজের মতো করে সংখ্যা বসি নিয়ে। এখন তোমাকে বার করতে বলেছে দেন এ ইনভার্স দ্যাট ইকুয়াল টু। তাহলে এটাকে সলভ করি, তাহলে এটার অ্যান্সার। তাহলে এখন এ ইনভার্স বার করার জন্য ডিটারমিনেন্ট এ আগে চেক করতে হবে যে সেটা কি সিঙ্গুলার হচ্ছে না নন সিঙ্গুলার। চলো ডিটারমিনেন্ট এ বার, তাহলে ডিটারমিনেন্ট এ বার করার নিয়ম তোমার জানা আছে। আমি 1 কে নেব, 1 কে নিয়ে এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই, 5 9 45 -7 × 2 = 14 হলো। -3, কারণ 3-এর আগে মাইনাস হয়, -3, -3 যখন নেবো এই রো এই কলাম বন্ধ, তাহলে 2 9 18 -7 3 21 প্লাস 4 কে নেব, 2 2 × 4 প্লাস 5 3 কত হবে, 15, হয়ে গেল এটা। বেশ, এবার এখন এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এটা কত হচ্ছে, অ্যাড করলে -5 আর 4 9, 4 একে 5 5 9। এবার এইটা আর এটা সাবস্ট্রাক্ট করলে -3, -3 আর -3 মাল্টিপ্লাই করলে +9। এখানে 15 আর 4 19, 19 4 কত, 73, 76, 76। তাহলে এখন 59 আর 9 যদি তুমি করো তাহলে -50 হবে, এখান থেকে 50 26, 26 হবে। তাহলে এটা তুমি পেয়েছো। একবার দেখে নিই, এটা হলো -50, 50 যদি সাবস্ট্রাক্ট করো 26, দ্যাট ইজ 26 নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 মানে কি, এ ইনভার্স এক্সিস্ট করবে, কারণ এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এক্সিস্ট করলো। এখন তুমি অ্যাডজয়েন্ট এ বার করো।
অ্যাডজয়েন্ট এ মানে কি, কোফ্যাক্টর গুলোর ট্রান্সপোজ বলে। তাহলে 2 এর কোফ্যাক্টর, 1 এর কোফ্যাক্টর কে তুমি দরকার হলে কি বলেছি, প্লাস মাইনাস দিয়ে নেবে, অথবা প্লাস মাইনাস দিয়ে নাও এখানে, অথবা তুমি কি করবে, অথবা তুমি হচ্ছে ওই যে অড নাম্বার ইভেন নাম্বারের রেসপেক্টে ভাব, তো না হলে প্লাস মাইনাস দিয়ে নেবে। অনের অনের জন্য কি হবে, প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মানে দুটো সাইন পাশাপাশি বসবে না, উপর হোক আর নিচ হোক, সাইড হোক আর নিচের হোক, ঠিক আছে। তাহলে উপরে প্লাস হলে নিচে মাইনাস, প্লাস দিয়ে শুরু, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আবার প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা নিলাম। তাহলে ওয়ানের জন্য যখন বার করছি তখন -45 -14, সরি, -59, তাহলে এটা হবে -59। তিনের জন্য যখন বার করছি, তাহলে তিনের জন্য বার করলে কত, 2 9 18 -21, তাহলে -3 হবে, কিন্তু এই তিনের আগে যেহেতু একটা মাইনাস আছে তাহলে এটা +3 হয়, বুঝেছো। চারের জন্য যখন বার করব, তাহলে 2 দুগুণে 4 +15, 15 আর 4 19, তাহলে এটা হয়ে যাবে অনলি 19, 19 হলো। আবার 2 এর জন্য বার করব, তাহলে 2 যে রোতে যে কলামে আছে সেটা বন্ধ, তাহলে 3 × 9, তো 9 3 27, মাইনাস 4 দুগুণে 8, তাহলে 27 - 8 করলে 19 হয়, 3 9 27, 4 দুগুণে 8, তাহলে 27 থেকে 8 বিয়োগ করলে 19 হয়, তাই 2 এর আগে মাইনাস আছে, তার মানে -19। বাই এনি চান্স কোনো একটা মিস করে গেলে বুঝতেই পারছো কি হবে, রেজাল্ট তোমার মিলবে না, কোনোটা মিস করা যাবে না, না প্লাস মাইনাসে মিস করা যাবে, আর না তুমি ভাঙাতে মিস করতে পারবে, কোনোটা মিস করা যাবে না। এবার -5 এর কোফ্যাক্টর বার করবো, তাহলে -5টা মানে কি, এই রো এই কলাম বন্ধ, তাহলে পড়ে থাকছে 1 9 9, আর মাইনাস হচ্ছে 4 3 12, তাহলে 9 মাইনাস যদি 12 করো তাহলে হচ্ছে -3 হবে, আর প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে -3ই হবে, ঠিক আছে। সাতের জন্য যদি বার করো, তাহলে এখন এইটা বন্ধ, তাহলে এটা বন্ধ করলে 1 2 এ 2, -3 3 9, ভালো করে শোনো, 1 2 এ 2, -3 3 9, তাহলে 2 -9 করলে -7, আর এখানে মাইনাস থাকার জন্য +7 হয়ে গেল। এবার তিনের জন্য বার করো, তিনের জন্য বার করলে 7 3 21, 21 আর +20, 5 4 20, তাহলে 21 আর মাইনাস, এখানে মাইনাস আছে, 5 4 20, তাহলে 21 মাইনাস সব -20, তার মানে +20, তাহলে 21 আর 20 যোগ করলে 41 হয়, তাহলে এটা +41 হবে, 41। 2 এর জন্য যদি বার করো, তাহলে 7 1 7, -4 দুগুণে 8, 7 - 8 করলে কত হবে, -1, আর এখানে হচ্ছে 7 - 8 করলে -1, আর এখানে যেহেতু মাইনাস আছে +1 হবে। 9 এর জন্য যদি বার করো, -5 -6, -5 আর -6 মানে -11, প্লাস আছে তাহলে -11, বুঝতেই পারছো না, আমি হয়তো আমার সবসময় করিয়ে করিয়ে এগুলো হ্যাবিট আছে, তাই জন্য দেখো আমি নির্ভুল এবং হচ্ছে আমি কম সময়ে বার করছি, কিন্তু এটা যদি তোমাকে বার করতে দেই, তোমার দেখবে আমার থেকে দ্বিগুণ সময় লাগছে, এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেও যাবে তাড়াহুড়ো করলে, ঠিক আছে, কারণ খুব সূক্ষ্ম জিনিস, একটা প্লাস মাইনাস এদিক ওদিক হলে তোমার কিন্তু অঙ্কের অ্যান্সারে গন্ডগোল এসে যাবে, তখন ওই গন্ডগোল তুমি খুঁজতে যাবে পরীক্ষা হলে, তখন দেখবে যে তুমি 40টা প্রশ্ন জীবনেও নামাতে পারছো, ঠিক আছে। এইখানে কিন্তু এই অসুবিধাগুলো আছে, কারণ তোমাকে তো শুধু এই চ্যাপ্টারে এই ইনভার্স বার করতে দেবে না বাবা, এই ইনভার্সের সাথে সাথে তোমাকে হাজারো জিনিসপত্র বার করতে দেবে, কারণ এই ইনভার্স কিন্তু বার করতে দেবে না, এই ইনভার্সটা আমরা অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবো, বুঝতে পারলাম, তাহলে এই ইনভার্স কিন্তু তোমাকে বার করতে ডাইরেক্টলি দেবে না, তাহলে তোমাকে বুঝতে হবে যে এই ইনভার্সের সাথে সাথে অঙ্কে কিন্তু অন্য অন্য প্রক্রিয়া থাকবে, তাহলে আমাকে এই ইনভার্স বার করে তার হেল্প নিয়ে আমি অন্যান্য জিনিসপত্র বার করব, ফাইন করব, সুতরাং এই ইনভার্সটাই বার করতে এত সময়, তো আরো কিছু জিনিসপত্র বার করতে দিলে তাহলে কত সময় যাবে তোমার। তাহলে এখন আমার একে ট্রান্সপোজ করব, তাহলে ট্রান্সপোজ করে দিলে কত হবে, -59 -19 41 হলো, তারপর কি হতে হবে, 3 -3, এটা হবে 1, তারপর হবে 19, এটা 7, এটা হচ্ছে -11, দ্যাট ইজ অ্যান্সার। দ্যাট ইজ অ্যান্সার বলতে কি, অ্যাডজয়েন্ট এ বার করার অ্যান্সার এটা, তাহলে আমার দরকার এ ইনভার্স, তাহলে এ ইনভার্স মানে আমরা জানবো যে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, আর ডিটারমিনেন্ট এর ভ্যালু কত, ডিটারমিনেন্ট এর ভ্যালু হচ্ছে 26 26, তাহলে 1/26, অ্যান্ড অ্যাডজয়েন্ট এ হচ্ছে -59 -19 41 3 -3 1 19 7 -11,
এবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে আমার স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে কি করে না, এই ট্রান্সপোজটা দিতে ভুলে যায়। হ্যাঁ, এইগুলো মিস্টেক করে, সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। অনেক ক্ষেত্রে যেগুলো ভুলে যায় ছেলে মেয়েরা, সেগুলোও বলে নিচ্ছি, তোমরা যেন করতে গিয়ে এইগুলো মিস না করো। এগুলো কিন্তু ভুলে গেলে বাবা চলবে না। ঠিক আছে? তাহলে এই ইনভার্স আমরা অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট করলেই আমার এই ইনভার্স বার করা হয়ে গেছে। তাহলে আমরা এখন এই ইনভার্স বার করা শিখেছি। একটা মিনিট আমাকে দাও একটু। চলো, তাহলে এ ইনভার্স বার করা আমরা শিখে নিয়েছি। তাহলে এ ইনভার্স কি জিনিস, এটা নিয়ে আমাদের কাছে কোনো সংশয় নেই, কোনো ডাউট নেই যে এ ইনভার্স বলতে আমরা কি বুঝবো। এ ইনভার্স বলতে কি বুঝবো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখো বাবা, আমি তোমাদের সাথে আর একটা জিনিস বলি, খুব মন দিয়ে বুঝবে। এখানে আমি এ ইনভার্স বার করে রেখেছিলাম, যে ইনভার্স এখানে বার করে রেখেছিলাম, দেখো এইটা পেয়েছিলাম। তাহলে এখন আগের সামটায় আমি যদি এবার বলি যে এ ইনভার্স বার করে রেখেছি, এ ইনভার্সের অ্যান্সার এটা পেয়েছি। এখন আমি বলছি যে এ ইনভার্স ইন্টু এ, এটা কি হয় একটু দেখা যাক। তাহলে এ ইনভার্স ইন্টু এ বলছি, কেমন? তাহলে এ ইনভার্স মানে কি বাবা? এ ইনভার্স ইন্টু এ, তাহলে এ ইনভার্স মানে হচ্ছে তুমি পেয়েছো 1/2, এখানে 32 -5, এখানে -6, এখানে হচ্ছে 1, সরি। এবার এর সাথে আমি এ নিচ্ছি, এ কি আছে? এ আছে তোমার 1, 5, 6, 32, এইটা আছে। ক্লিয়ার? এখন আমি এটাকে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন মানে মাল্টিপ্লাই। তাহলে এটার সাথে এটা, তাহলে দেখো 32 ইন্টু 1 করলে কত আসছে? 32, আর মাইনাস 5 6 30। দরকার হলে একটা লাইন করি তোমাদের জন্য, 32 ইন্টু 1 মানে 30, আর মাইনাস 5 6 30, মাল্টিপ্লাই করলে এটা আসছে 32 ইন্টু 5। ভালো করে শোনো, এখানে 32 ইন্টু 5 আছে, মাইনাস 5 ইন্টু 32, এটা হবে। মাল্টিপ্লাই করছি না, কারণ মাল্টিপ্লাই করলে সেই কেটে যাবে। তারপর এটার সাথে মাল্টিপ্লাই করি, -6 ইন্টু 1 করলে -6, +6 ইন্টু 1 করলে 6। তারপর এটা করি, -30 +32, এটা আসছে। তাহলে আলটিমেট তুমি পাচ্ছ কি 1/2 সামনে, এখানে পাচ্ছ 2002। তাহলে 1/2 যদি ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে তো এখানে পাবে কত? 1001। তার মানে কি বাবা? তার মানে আইডেন্টিটি। তার মানে কি? তার মানে আইডেন্টিটি। এবার শোনো মন দিয়ে, এটা কেন করলাম, এটা আমি এক্সট্রা করে তোমাদের দেখালাম। তার মানে এ ইনভার্সের সাথে যদি এ কে মাল্টিপ্লাই করি, তাহলে সর্বদা ওয়ানই পাবো। ওয়ান বলতে ম্যাট্রিক্সের ভাষায় আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার তুমি বলবে স্যার এটা তো আমরা জানি, কেন জানি দেখবে, কারণ তুমি যদি বলো যে স্যার আমি 2 × 2 ইনভার্স করবো, তাহলে 2 × 2 ইনভার্স মানে কি? 2 × 1/2, তাহলে সেটা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এ ইনভার্স ইন্টু এ করলে সেটা আমরা 1 পাবো, তাহলে এ ইনভার্স ইন্টু এ করলে সেটা আমরা আই পাবো। 1 মানে আইডেন্টিটি মানে আই। আবার এ এ ইনভার্স করলেও আমরা আই পাবো। তাহলে একটা জিনিস নোট ডাউন করো, যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা কি না, এ এ ইনভার্স, এ এ ইনভার্স এবং এ ইনভার্স এ, এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা আইডেন্টিটি ম্যাপ পাই। কেন পাই সেটার জন্য তোমাকে আমি একটা রেজাল্টে করে দেখালাম যেটা হয়। তার মানে কথা কি দাঁড়ালো? কথা দাঁড়ালো হচ্ছে যে যদি বাবা ভালো করে শোনো, যদি এ একটা ম্যাট্রিক্স হয়, তার সাথে এ, তার সাথে যাকেই মাল্টিপ্লাই করব, যদি আই পাই, তাহলে ওটাই হচ্ছে এর ইনভার্স। মানে আমি পাচ্ছি কি? এ ইনভার্স এ দ্যাট ইকুয়াল টু আই। তাহলে আমি এখন এই কথাটাকে আমি এরম ভাবে লিখছি, যদি আমি বলি যে বাবা এ ইন্টু বি এবং বি ইন্টু এ, মানে এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন এবং বি এর সাথে এর মাল্টিপ্লিকেশন, এইটা করলে আমি আই পাচ্ছি। তাহলে এর সাথে বি এর মাল্টিপ্লিকেশন এবং বি এর সাথে এর মাল্টিপ্লিকেশন, এই দুটো করলেও তুমি কি কত পাচ্ছ? আই পাচ্ছ। তাহলে এখন আমি তার মানে এর সাথে, ভালো করে শুনবে, মন দিয়ে শোনো আমি যেটা বলছি, কারণ এই কম্পারিজনটা আমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে আমি এ যে কোনো একটা ম্যাট্রিক্স, তাকে বি দিয়ে মাল্টিপ্লাই করছি, আবার বি যে কোনো একটা ম্যাট্রিক্স, তাকে আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি। দুটো ক্ষেত্রেই
আমি কিন্তু আই পাচ্ছি। তার মানে এর সাথে এমন একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করছি যাতে কিনা আই পাচ্ছি। তার মানে এর সাথে বি এর যেহেতু মাল্টিপ্লিকেশন করে আই পাচ্ছি, বিটাই আমার কাছে এ ইনভার্স হবে। তাহলে বিটাই আমার কাছে এ ইনভার্স হবে। তাহলে আমি এখন বলতেই পারবো যে এ ইনভার্স ইকুয়াল টু বি। আবার উল্টো দিক দিয়ে আমি বলতে পারি, যেহেতু বি এর সাথে এ মাল্টিপ্লিকেশন করে আই পাচ্ছি, তাহলে বি ইনভার্স ইকুয়াল টু এ পাবো। সরি, বি ইনভার্স ইকুয়াল টু এ পাবো। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি আমি কি কি বললাম। তাহলে এ ইনভার্স ইন্টু এ করলেও আমরা আই পাচ্ছি, আবার এ ইনভার্স ইন্টু করলেও আমরা কিন্তু আই পাচ্ছি। তাহলে এখন আমি বলতেই পারি যে এ ইনভার্স দ্যাট ইকুয়াল টু আই, আবার বি বি হচ্ছে সরি এ ইনভার্স ইকুয়াল টু আই, আবার এ ইনভার্স এ ইকুয়াল টু। এবার ধরো আমি এখান থেকে অর্থগোনালের ব্যাপারে চাই আগে। অর্থগোনাল বলতে আমরা অর্থগোনাল নিয়েও মনে হয় একটু কথাবার্তা বলেছিলাম। এটা নিয়ে অর্থগোনাল বলতে বাংলায় বলা হয় লম্ব ম্যাট্রিক্স। তাহলে নেক্সট, এটা আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম। ফার্স্ট চ্যাপ্টারে কি পড়েছিলাম যে ইফ ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অর্থগোনাল, তাহলে ইফ ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি অর্থগোনাল, যদি এ একটা ম্যাট্রিক্স যাকে কিনা অর্থগোনাল বলবো, কখন অর্থগোনাল বলবো? যদি এ এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ এই মাল্টিপ্লিকেশনটা আই হয়। এ এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ এই মাল্টিপ্লিকেশনটা যদি আই হয়, তাহলে যদি আই হয় তাহলে আমি ওই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো অর্থগোনাল ম্যাট্রিক্স। তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি বলতে পারবো অর্থগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আই, সেটা অর্থগোনাল। তাহলে অর্থগোনাল ম্যাট্রিক্স তো হলো। এবার তোমাকে এখন প্রশ্ন করা হয়েছে, বা তুমি একটু আগে কি লিখেছো, যে এর সাথে এ ইনভার্স এবং এ ইনভার্সের সাথে এ মাল্টিপ্লাই করলে আই হয়। একটু আগে আমরা পড়েছি। তার মানে এই দুটোকে যদি কম্পেয়ার করি, তাহলে এ ইনভার্স মানেই এ ট্রান্সপোজ। তাহলে আমি এখন বলতে পারবো যে এ ইনভার্স মানেই এ ট্রান্সপোজ। তাহলে টোটাল কথা কি দাঁড়ালো? টোটাল কথা দাঁড়ালো, তুমি নিজের মতো করে খাতায় লিখে নাও, যদি এ অর্থগোনাল হয়ে যায়, যদি এ ম্যাট্রিক্স অর্থগোনাল হয়, তার ইনভার্স বার করার জন্য তোমাকে অ্যাডজয়েন্ট এ বাই ডেড এ করতে হবে না, শুধু ট্রান্সপোজ করে দিলেই হয়ে যায়। ক্লিয়ার? তাহলে যদি এ অর্থগোনাল ম্যাট্রিক্স হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু কত? এ ট্রান্সপোজ। যদি এ অর্থগোনাল হয়, তাহলে এ ইনভার্স ইকুয়াল টু আমরা বলতে পারবো কি বাবা? এ ট্রান্সপোজ। আশা করি তুমি এই কাহিনী পুরো মাথায় সাজাতে পেরেছো। তাহলে এ ইনভার্স ইকুয়াল টুই আমরা বলতে পারবো এ ট্রান্সপোজ। ক্লিয়ার? এবার আমরা কতগুলো জিনিস আমরা একটুখানি মাথায় রাখি। কিরকম? তাহলে আমি কতগুলো নোট ডাউন এখানে করিয়েও দিচ্ছি, যেগুলো আমরা অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে একটা তো আমরা এক্ষুনি লিখেছি, কি লিখলাম? যে এ এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ, এটা সব সর্বদা আই হয়। 2 নম্বর বাবা, যদি এ ইনভার্স কোনো একটা ম্যাট্রিক্স হয়, তাকে আবারও তুমি ইনভার্স করো, তাহলে সর্বদা তুমি এই পাবে, কারণ এ ইনভার্সকে আবার ইনভার্স করছি, তুমি এই পাবে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, যদি এ ট্রান্সপোজ করি, এ ট্রান্সপোজ করি তার ইনভার্স করি, তাহলে এটা মানে হলো এ ইনভার্স তার ট্রান্সপোজ। মানে তোমাকে এটা বার করতে বললে তুমি এ ইনভার্স বার করবে, তাকে শুধু রো কলাম চেঞ্জ করিয়ে দেবে, তাহলেই হয়ে গেল। তাহলে এ ইনভার্স তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ তার ইনভার্স। এবার আমরা আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসে এটা পড়েছিলাম, দেখবে মনে আছে তোমাদের, যে এ ট্রান্সপোজ এ আর বি তার হোল ট্রান্সপোজ করলে কি হবে? বি ট্রান্সপোজ আগে আসবে, এ ট্রান্সপোজ পরে যাবে। তাহলে এখানেও তাই, এখানেও তাই, এখানেও তুমি বলতে পারো যে এ বি হোল ইনভার্স করলে বি ইনভার্স আগে আসবে, এ ইনভার্স পরে হবে। তাহলে তোমাকে যদি বার করতে বলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স বা এ ইনভার্স ইন্টু বি ইনভার্স, যদি তোমার এটা বলে, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বাবা এ ইনভার্স ইন্টু বি ইনভার্সের ভ্যালু বার করো, তাহলে তুমি তোমাকে কি করতে হবে? এ ইনভার্স বার করতে হবে, তারপরে বি ইনভার্স বার করতে হবে, তারপরে দুটোকে মাল্টিপ্লাই করতে হবে।
এরকম করে বার করতে হবে। তো আমি বলছি না, তুমি ডাইরেক্ট এ বি গুণ করে দেবে, এ বি গুণ করে দিয়ে, সরি, বি এ গুণ করতে হবে, কারণ যেহেতু এখানে পরে আছে মানে সে আগে চলে আসবে। তাহলে বি এ গুণ করে তার ইনভার্স করো, তাহলে বি এ গুণ করলে একটা ম্যাট্রিক্স পাবে, তাকেই ইনভার্স করে দিলে এ ইনভার্স বি ইনভার্স পেয়ে যাবে। ঠিক? তাহলে এখন এটা আমি বলতে পারি, এগুলো আমাদের কিন্তু বলা যায়। তাহলে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিলাম যে যদি বাবা কোনো একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আমি এতক্ষণ শুধু মনে রাখছি কতটুকু জিনিস, আমি থিওরিতে মনে রাখছি কতগুলো জিনিস। একটা হচ্ছে কি, একদম শুরুতেই বললাম যে তোমার ইনভার্স চ্যাপ্টার শুরুর আগেই আমাকে প্রথম মাথায় রাখতে হবে সিঙ্গুলার কি জিনিস, নন সিঙ্গুলার কি জিনিস। সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে কোনো কিছুই ফাইন্ড করতে পারবো না, না অ্যাডজয়েন্টে, না ডিটারমিনেন্টে। কারণ ডিটারমিনেন্টে ফাইন্ড হবে কিন্তু ইনভার্স কিন্তু বার করা যাবে না। তাহলে ইনভার্স এক্সিস্টই করবে না। কেন করবে না যদি প্রশ্ন করা হয়, তাহলে মাথায় রাখবো ডিটারমিনেন্টে ফাইন্ড করা তখনই যাবে না যখন কিনা তোমার এ ইনভার্স, যখন ডিটারমিনেন্টে জিরো আসবে, তাহলে এ ইনভার্স বার করলে নিচে জিরো চলে আসবে। আর নিচে জিরো আসা মানে আমাদের ইনফাইনাইট রেজাল্ট আসবে, ম্যাট্রিক্স তো ইনফাইনাইট হতে পারে না। সুতরাং এ ইনভার্স এক্সিস্টই করবে না। তাহলে এ ইনভার্স এক্সিস্ট তখন করবে যখন কিনা ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এটা এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কি বলেছি, যে এ ইনভার্স বার করার নিয়ম কি, অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে, অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে। অ্যাডজয়েন্টে মানে কি, অ্যাডজয়েন্টে মানে ওই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর গুলোকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্টে পাবো। তাহলে অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে করলেই আমরা এ ইনভার্স পেয়ে যাবো। এর সাথে এ ইনভার্স, এর এ ইনভার্সের সাথে এ মাল্টিপ্লাই করলে আই পাই। তাহলে এ কে দুবার ইনভার্স করলে আবার এই রিটার্ন ফিরে পাই। এ ট্রান্সপোজ তার ইনভার্স করলে যে রেজাল্ট পাবো, এ ইনভার্স তার ট্রান্সপোজ করলেও সেম রেজাল্ট। তারপরে আর একটা জিনিস পড়লাম, যদি বাবা পি কিউ কোনো ম্যাট্রিক্স হয়, তার হোল ট্রান্সপোজ বার করতে দিলে কিউ, সরি, তার হোল ইনভার্স বার করতে দিলে কিউ ইনভার্স ইন্টু পি ইনভার্স করলে আমার রেজাল্ট বেরিয়ে আসে। বেশ, তাহলে আমরা এই সম্পর্কে, মানে ইনভার্স চ্যাপ্টার সম্পর্কে যতটুকু বলার, যতটুকু ইনভার্স চ্যাপ্টার সম্পর্কে যতটুকু বলার সব কিছু কিন্তু আমি বলে নিয়েছি। যে ইনভার্স চ্যাপ্টার সম্পর্কে আমরা সমস্ত কিছু বলে নিয়েছি। এবার আমরা ধীরে ধীরে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট পড়ব। মানে ইনভার্স চ্যাপ্টারে কিন্তু এইটুকুই আছে, এর বাইরে আর কিছু নেই। এটা দিয়ে সমস্ত অঙ্ক করতে হবে, কিন্তু আমাদের বলেছি আমি যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কিন্তু একটু ইজি কিছু মেথড অ্যাপ্লাই করব। তাহলে এই চ্যাপ্টার করার জন্য এবার যেগুলো বলছি সেগুলো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট, যে রেজাল্টগুলোর হেল্প নিয়ে অঙ্ক করব, এবং তারপরে আমি শর্ট ট্রিক আলোচনা করছি। তাহলে চলে এসো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট নিয়ে আলোচনা করি, এবং এই রেজাল্টগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেগুলো আমি পরপর করে বলছি। তাহলে কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট, তাহলে হেডিং করো ইম্পর্টেন্ট রেজাল্ট, যেগুলো একদম মন্ত্রমুগ্ধের মতো মনে রাখতে পারো। মানে আমি, সরি, আমি তোমাদের যেভাবে এই চ্যাপ্টারটা পড়াচ্ছি, তোমরা তোমাদের পুরো হচ্ছে যেই মেন অ্যাডভান্স সব ক্লিয়ার হয়ে যাবে, সব এটা এটা দিয়ে করতে পারবে। চলে এসো ইম্পর্টেন্ট রেজাল্ট। ইম্পর্টেন্ট রেজাল্ট কোনগুলো সেটা বলি। এক নম্বর, আমি কিছু প্রুফটা বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট রেজাল্টগুলো কেন হচ্ছে তারও প্রুফ বলছি। ভালো করে শোনো, বইতে কিন্তু পাবে না সব, সব বলতে কোনোটাই হয়তো পাবে না। মন দিয়ে বোঝো যে আমি এখানে বলছি বাবা, ভালো করে শুনবে। ইফ এ বি আ ম্যাট্রিক্স, এ যে কোনো একটা ম্যাট্রিক্স, ব্র্যাকেটে লিখে দিলাম অর্থগোনাল। এবার এ একটা ম্যাট্রিক্স কিন্তু সেটা অর্থগোনাল। আর অর্থগোনাল মানে আমরা কি জানি, অর্থগোনাল মানে বাংলায় বলা হয় কি বাবা, লম্ব। লম্ব ম্যাট্রিক্স, বাংলা টার্ম জেনে রাখো, নাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। তাহলে এই যদি লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে এখন আমরা এটা তো বলতে পারি এ ট্রান্সপোজ এ
এ এ ট্রান্সপোজ, এটা ইকুয়াল টু আমরা রেজাল্ট পাবো আই। তাহলে এ এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এ, এটা ইকুয়াল টু আই পাবো। এবং এর সাথে আমরা একটু আগে কম্পেয়ার করেছিলাম যে এ ইনভার্স এ আর এ এ ইনভার্স, এটা মানেও আই পাচ্ছি। তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে এই দুটোকে যদি কম্পেয়ার করো তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স পাই, এটুকু পরিষ্কার। এবার দেখো বাবা, একটা ট্রিক আমরা ডিটারমিনেন্টে পড়েছিলাম কি, যে এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু যা, এর ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু তাই, এটা আমরা জানি। আবার আরেকটা রেজাল্ট পড়েছিলাম যে এ বি যদি কোনো ম্যাট্রিক্স হয় তার ডিটারমিনেন্ট ভ্যালু বার করলে এর ডিটারমিনেন্ট ভ্যালু ইন্টু বি এর ডিটারমিনেন্ট, এটাও আমরা পড়েছি, এটাও আমরা পড়েছি। ওকে, তাহলে এখন আমি বলছি যে, ধরে নাও আমি তোমাকে বলছি রেট অফ এ, রেট অফ এ ট্রান্সপোজ মানে ডিটারমিনেন্ট, ডেট বলতে ডিটারমিনেন্ট, তাহলে এটা মানে ডেট অফ এ বলা যায়, এটা মানে ডেট অফ এ বলা যায়। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ দ্যাট ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ। এবার আমি আর একটা জিনিস বলি, ধরো ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ, এটা মানে কি, ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ এটা মানে কি, শোনো শোনো, এটা হচ্ছে 1 নম্বর বলছি, এটা মানে এ আর বি দুটো ডিটারমিনেন্ট, এই ফর্মুলা অনুযায়ী কি হবে, এই ফর্মুলা অনুযায়ী বলতে পারবে ডিটারমিনেন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ, এটা বলা যায়। বা ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ মানেই ডিটারমিনেন্ট এ, তাহলে আমি এখন বলতে পারবো ডিটারমিনেন্ট এ ট্রান্সপোজ বলতে বা ডিটারমিনেন্ট, তাহলে বাবা আমি এখান থেকে পরিষ্কার বলতে পারছি ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট এ যদি গুণ করা হয় তাহলে ডিটারমিনেন্ট এ তার হোল স্কোয়ার হবে, ঠিক আছে। আবার আবার মানে এগেইন এগেইন আমরা তো এটা পড়েছি যে এ এ ট্রান্সপোজ মানেই হচ্ছে আই, এ ট্রান্সপোজ মানেই আই, তাহলে ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ মানে ডিটারমিনেন্ট অফ আই, ডিটারমিনেন্ট অফ আই, ডিটারমিনেন্ট অফ আই মানে কি বাবা, ডিটারমিনেন্ট অফ আই মানে 1 আমরা জানি, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সর্বদা 1 হয়। তার মানে এখানে তুমি পেয়েছো, দেখো এখানে তুমি পেয়েছো ডেড এ তার হোল স্কোয়ার, এখানে তুমি পেয়েছো 1, ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ, সরি ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ মানে 1, আবার ডিটারমিনেন্ট অফ এ এ ট্রান্সপোজ মানে ডিটারমিনেন্ট এ তার হোল স্কোয়ার। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম, তাহলে আমি এখন বলতে পারি যে ফ্রম 1 and 2, ডিটারমিনেন্ট অফ এ তার হোল স্কোয়ার দ্যাট ইকুয়াল টু 1 হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ দ্যাট ইকুয়াল টু √1 হবে। তাহলে √1 মানে কি বাবা, +-1, √1 মানে কি, +-1। এবার ভালো করে বুঝবে, যদি এটা প্রপার অর্থোগোনাল হয়, এখানে একটা কন্ডিশন লিখে নাও, +1 আর -1 কখন হয়। এবার প্রপার অর্থোগোনাল, অর্থোগোনাল দুটো টাইপের হয়, একটা প্রপার, একটা হচ্ছে তোমার ইমপ্রপার। এবার ইমপ্রপার মানে কি, প্রপার মানে কি, এই প্রশ্নগুলো আমি এখন বলতে চাইছি না, কারণ হচ্ছে আমাদের ওটা সিলেবাসের বহির্ভূত চলে যাবে, এক্সট্রা পড়ানো হয়ে যাবে, এক্সট্রা আমি পড়াতেও চাইছি না। তাহলে দুটো টাইপের হয়, তাহলে কি হয়, একটা টাইপ হয় প্রপার অর্থোগোনাল, প্রপার অর্থোগোনাল বা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, তাহলে প্রপার অর্থোগোনাল। দুটো টাইপের হয় ইমপ্রপার অর্থোগোনাল, ইমপ্রপার অর্থোগোনাল। প্রপার অর্থোগোনাল যদি হয় তখন ডেট এ এটা ইকুয়াল টু 1 হয়, আর ইমপ্রপার অর্থোগোনাল হলে, যেটা প্রপার নয় মানে প্রকৃত নয়, অপ্রকৃত, সেটা হলে ডিটারমিনেন্ট অফ এ সেটা ইকুয়াল টু। তাহলে ফাইনাল রেজাল্ট কিভাবে এসছে কিন্তু তোমাকে আমি পুরোটা শেয়ার করলাম, তুমি ফাইনাল মনে রাখবে কোনটা, ফাইনাল মনে রাখবে কিন্তু এটা।
তাহলে আমি দুটো জিনিস পড়েছি বাবা। একটা বলছি যে এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় বা লম্ব ম্যাট্রিক্স হয়, এ যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় বা লম্ব ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা এক্ষুনি পড়েছি যে এ ইনভার্স, একটা পড়লাম কি, এ ইনভার্স হচ্ছে এ ট্রান্সপোজের সাথে সমান। সেকেন্ড কি পড়লাম? সেকেন্ড পড়লাম যে ডিটারমিনেন্ট অফ এ বার করলে সেটা প্লাস মাইনাস ওয়ান হবে। প্লাস ওয়ান কখন হবে? যখন প্রপার অর্থোগোনাল। মাইনাস ওয়ান কখন হবে? যখন ইমপ্রপার অর্থোগোনাল। এটা কিন্তু পরীক্ষায় আসবে এবং এটা দিয়ে প্রশ্ন তোমার আছে। যখন চ্যাপ্টারটা সলভ করবো তার মধ্যেই দেখতে পারবে যে এইগুলোর হেল্প লাগছে। এমনি এমনি বলছি না, সুতরাং ভালো করে মন দিয়ে বোঝো, কোনো কিছু বাকি রেখো না। বেশ, তাহলে এইটা পুরোটা তোমার কভার হবে। তাহলে এটা হলো কি হবে? প্রপার এবং অর্থোগোনাল, প্রপার এবং ইমপ্রপার। চলে এসো পরের থিওরিতে যাই। নেক্সট থিওরি, ভালো করে দেখো যে নেক্সট থিওরিতে যাওয়ার আগে আমি কতগুলো জিনিস সম্পর্কে একটু অবগত করি। এটা কিরকম? প্রথমে হেডিং করো আগে। এটা যদিও বইতে আছে, এখন যেটা বলছি এটা বইতে আছে, তবু আমি বলে দিই। প্রথমে হচ্ছে দেখো, আমরা ক্রেমার্স রুল নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। সেখানে আমাদের ছিল যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তাহলে আমি যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নেওয়া হয়, সিস্টেম অফ লিনিয়ার, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কোনগুলো আমরা আগে পড়েছি? ধরে নাও a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1 যদি হয়, এবং a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2 হলো, and a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তাহলে এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার? এবার ভালো করে প্রশ্ন বোঝো, এটা যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়, এটা যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হয়, তাহলে মাথায় রাখবে আমরা বলতে পারবো যে এই ইকুয়েশনকে আমরা কনভার্ট করতে পারি যে এ এক্স ইকুয়াল টু বি। এটা দিয়ে আমরা একটু হলেও পড়েছিলাম আগে। এটাকে বলতে পারি এ এক্স ইকুয়াল টু বি, মানে একে রিপ্রেজেন্ট করা যাবে। এবং সবার প্রথম কথা হলো, এটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা তখনই তুমি সলভ করতে পারবে যদি কিনা নাম্বার অফ ভ্যারিয়েবল দ্যাট ইকুয়াল টু আমরা বলতে পারবো নাম্বার অফ ইকুয়েশন। এটা যদি হয় তাহলে তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা নিয়ে কোনো কথাবার্তা বলা যায় না। তার মানে কি, নাম্বার অফ ভ্যারিয়েবল মানে কি, এক্স ওয়াই জেড মানে তিনটে আছে। নাম্বার অফ ইকুয়েশন কটা আছে? একটা, দুটো, তিন। নাম্বার অফ ইকুয়েশন এবং নাম্বার অফ ভ্যারিয়েবল সেম হলে তাহলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে লিখতে পারবো এ এক্স ইকুয়াল টু বি। এবং যেখানে এটা হলো কফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কফিসিয়েন্ট ম্যাট্রিক্স মানে a1 b1, মানে শুধু শুধু হচ্ছে কফিসিয়েন্ট মানে সহগ পদগুলো নেব। এক্স এর সহগ a1 b1 এবং c1, এক্স ওয়াই জেড এর সহগ। পরেরটার থেকে a2 b2 c2, এবং তারপরে a3 b3। আর কি, এক্স মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স যেটা কিনা শুধু শুধু হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটা ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, যেটা এক্স ওয়াই অ্যান্ড জেড হয়ে গেল। আর বি কি? বি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট টার্ম কে আছে? d1 d2 d3, d1 d হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? a1x b1y c1z কে ax ইকুয়াল টু বি। তাহলে এইটুকুটা আমরা আগে জেনেছি, কারণ আমাদের এটা ফার্স্ট চ্যাপ্টারে কয়েকটা অঙ্কে কাজে লেগেছিল, একটা না দুটো অঙ্কে আমাদের এটা লেগেছিল।
এটা নিয়ে বলেছি। কিন্তু কিন্তু বাবা এখান থেকে আমরা মেন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি এখান থেকে এক্স ওয়াই জেড এর ভ্যালু কি করে বার করতে হয় সেটা নিয়ে কিন্তু বলি। কিভাবে বার করবো? না তুমি পাচ্ছ কি? তুমি পাচ্ছ হচ্ছে যে, ভালো করে বোঝো, পাচ্ছ এ এক্স ইকুয়াল টু বি পেয়েছো। তাহলে আমি বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করছি। তাহলে এ ইনভার্স ইন্টু এ এক্স দ্যাট ইকুয়াল টু এ ইনভার্স বি হবে। তাহলে বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করলে কি হবে? এ ইনভার্স ইন্টু এ হোল ইন্টু এক্স দ্যাট ইকুয়াল টু এ ইনভার্স বি। আর আমরা জানি যে এ ইনভার্স আমরা একটু আগে পড়েছিলাম, এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ, এটা আই রেজাল্ট দেয়। তাহলে এ ইনভার্স মানেই তো আই, আর তাকে এক্স, তাহলে এটা হবে এ ইনভার্স বি। তাহলে এক্স এর সাথে আই মাল্টিপ্লাই করলে এক্সই আসবে, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে? এ ইনভার্স বি আসবে। এক্স ইকুয়াল টু কত আসবে? এ ইনভার্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ ইনভার্স বি পেয়েছো। তাহলে এখান থেকেই তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবে, ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে, অ্যান্ড জেড এর ভ্যালু পেয়ে যাবে। এবার তুমি বলবে যে স্যার কি করে পাবো? সেগুলো আমরা তোমার অঙ্কের মধ্যে আলোচনা করবো। তাহলে এ ইনভার্স ইন্টু বি করলে এক্স পাচ্ছি। এবার এখান থেকে ভালো করে শুনবে, মন দিয়ে বোঝো। এবার এখান থেকে যেটা আমার মেন ইম্পর্টেন্ট কথা বলার, সেটা হচ্ছে এর মধ্যে কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন সেগুলো নিয়ে কথা বলি। কন্ডিশন হলো, মন দিয়ে বুঝবে, এখন আমি এ ইনভার্স বি তো পেয়েছি, এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে তাহলে তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে এক্স ইকুয়াল টু পেয়েছো এ ইনভার্স বি, এটা পেয়েছো। এখন এ ইনভার্স ইকুয়াল টু বি পেয়েছো, আবার এ ইনভার্স মানে তুমি লিখতে পারো অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, এটা বি, কারণ এটা একটু আগে বলেছি অ্যাডজয়েন্ট এ ইন্টু এটা। এবার এখন বাবা এখান থেকে বলতে পারবো এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ, তার সাথে বি কে মাল্টিপ্লাই করলাম নিচে ডিটারমিনেন্টে, তাহলে এক্স এর ভ্যালু পেলাম। আর এক্স এর ভ্যালু পাওয়া মানে কি? এক্স মানে কি? এক্স মানে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পেলাম। কিন্তু সমস্যা হচ্ছে, তাহলে কি সব লিনিয়ার ইকুয়েশনে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালু পেতে পারি? আমি বলছি না, সমস্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কিন্তু এক্স ওয়াই জেড এর ভ্যালু পাওয়া সম্ভব নয়। সমস্ত লিনিয়ার ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা পাবো না। খুব ইম্পর্টেন্ট কথাবার্তা বলছি কিন্তু, কারণ ধরে নাও সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে মিনিমাম দুটো প্রশ্ন থাকে পরীক্ষায়, মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে কোনোদিনও প্রশ্ন বাদ যায় না। সুতরাং এগুলো একদম কি বলবো, নখ দর্পণে রাখো, মানে এগুলো থেকে যেন কোনো প্রশ্ন মিস না হয়, কোনো যেন প্রশ্ন আমার মিস না যায়। তাহলে আমি এতটা বোঝাতে পেরেছি। তাহলে আমি কি বললাম? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? না সেইগুলোকে আমরা বলবো যাদের হচ্ছে, এবং সেইগুলোকে সলভ করতে পারবো যাদের নাম্বার অফ ভেরিয়েবল এবং নাম্বার অফ ইকুয়েশন এই দুটো যদি সেম হয়, তাহলে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য আমরা পেয়েছি এক্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইনভার্স বি। আর এ ইনভার্স বি মানে আবার জানি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই ডিটারমিনেন্ট এ। ঠিক আছে, এবার আমি প্রশ্ন কি করেছি তোমাদের কাছে? প্রশ্ন কি রেখেছি যে তাহলে কি আমি সমস্ত সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবো? আমি বলছি না, সমস্ত লিনিয়ার ইকুয়েশনে সিস্টেম অফ লিনিয়ার এই সমস্ত লিনিয়ার ইকুয়েশন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে এক্স ওয়াই জেড এর ভ্যালু পাওয়া যাবে না। তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কখন পাবো না সেটা আমি কথাবার্তা বলি। ধরো ডিটারমিনেন্টে ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তার মানে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তাহলে ডিটারমিনেন্টে যদি জিরো হয়ে যায়, তাহলে নিচে জিরো আসা মানে কি? এক্স ওয়াই জেড এর ভ্যালু পাওয়া একেবারে অসম্ভব। দেখো দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, নিচু ক্লাসের জিনিস, তবু আমি বলছি। একটা জিনিস কি, যে আমি যদি উপরে কোনো সংখ্যা থাকলো তাকে জিরো দিয়ে ডিভাইড করি, তাহলে এই রেজাল্টটা আমি ইনফাইনাইট হয় জেনে এসছি এতদিন। কিন্তু এটা অ্যাকচুয়ালি রেজাল্টটা ইনফাইনাইট হয়, তুমি ঠিকই জেনেছো, ভুল কিছু নয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আছে, আমি সেগুলোই যাচ্ছি না। তাহলে কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করলে ইনফাইনাইট রেজাল্ট, ওকে, নো ডাউট। এবার আরেকটা জিনিস সম্পর্কে আমাকে অবগত হতে হবে, যে আমার যদি জিরো বাই জিরো ফর্ম আসে, মানে উপরেরটাও জিরো এলো নিচেরটাও জিরো হলো, তখন কিন্তু এটাকে ক্যালকুলেশন করাই যায় না, এটা ক্যালকুলেশনই করা যায় না। ঠিক আছে, এটা ক্যালকুলেশন আমরা করতে পারি না।
অনেকে বলবে যে স্যার 0/0 মানে 0, আমি বলছি না, 0/0 মানে কোনো ফর্মই নয়। 0/0 একটা আনডিফাইন্ড, মানে 0/0কে তুমি ফাইন্ড করতে পারবে না। বেশ, এইটুকু জিনিস যদি জানো তাহলে তোমাকে এই যে কেসগুলো মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বার করতে পারবে। তাহলে তুমি এখন ফাইনালি পেয়েছো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যে এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, তাকে ডিটারমিনেন্ট এ দিয়ে ভাগ করলে তাকে আমরা বলবো হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বাই ডিটারমিনেন্ট এ। ওকে, এখন এখন ভালো করে বুঝো। 1 নম্বর, যদি ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, তার মানে ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0 মানে এটা কি, অবশ্যই এ ম্যাট্রিক্স নন সিঙ্গুলার। তাহলে নিচে 0 হচ্ছে না, তাহলে এটার একটা সলিউশন আমরা পাবো, এটার একটা সলিউশন আমরা পাবো। তাহলে এটার আমরা সলিউশন যখনই পাবো, ভালো করে শোনো, সলিউশন, কারণ নিচেরটা 0 আসছে না, উপরেরটা কি হবে আমরা এখন জানি না। যদি নিচেরটা নট ইকুয়াল টু 0 হবে, তখন ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা বলবো কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মাথায় রাখবে টার্মটা, বাংলায় বলা হয় সংজ্ঞাত, বাংলায় বলা হয় সংজ্ঞাত, কনসিস্টেন্ট বা সংজ্ঞাত। তাহলে কনসিস্টেন্ট বা সংজ্ঞাত, এবং আমরা বলতে পারি উপরেরটা 0 আসবে না, কিছু একটা আসবে, উপরেরটা 0 নয়, কিছু একটা আসবে, তাহলে একে আমরা সংজ্ঞাত পাবো। তাহলে সংজ্ঞাত মানে, তাহলে কি বললাম, যদি তোমাকে বলা হয় যে বাবা ডিটারমিনেন্ট এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলো কনসিস্টেন্ট বা সংজ্ঞাত, তার মানেই তোমার মাথায় আসবে কি, ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে কনসিস্টেন্ট। 2 নম্বর কন্ডিশন, যদি উপর এবং নিচেরটা 0 হয়, উপরেরটা নট ইকুয়াল টু 0 হয়। যদি নিচেরটা 0 হয়, তার মানে ডিটারমিনেন্ট এ দ্যাট ইকুয়াল টু 0, বাট আমি বলতে পারবো অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, এটা নট ইকুয়াল টু 0। তাহলে উপরটা নট ইকুয়াল টু 0 কিন্তু নিচেরটা 0, তার মানে কোন টার্ম, এই টার্ম। তাহলে এই টার্মটা যদি হয়, নিচেরটা 0 মানে কি, নিচেরটা 0 মানে বুঝে যাবে যে কোনো সমাধান থাকবে না, ক্লিয়ার, কোনো সমাধান থাকবে না, তার মানে এর কোনো সমাধান নেই। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তুমি বলতে পারবে সমাধান আছে, এবং ইউনিক সমাধান বা ইউনিক সলিউশন, বা একটা নির্দিষ্ট সমাধান থাকবে, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন। কারণ উপরের ভ্যালু কি জানি না, এখন নিচেরটা 0, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0, তাহলে এরকম অবস্থায় ইকুয়েশন গুলোকে কি বলবো, ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট, বা এটাকে বাংলায় বলে অসংজ্ঞাত, এটাকে বাংলায় বলা হয় অসংজ্ঞাত। তাহলে অসংজ্ঞাত বলা হয়, অসংজ্ঞাত মানে, এবার এটা যেহেতু নিচে 0 এসছে, তাহলে ইনফাইনাইট রেজাল্ট, তার মানে অসংজ্ঞাত, তার মানে এখানে কোনো সলিউশন থাকবে না, তার মানে নো সলিউশন, নো সলিউশন, বা তুমি লেখো যে কোনো কোনো সমাধান থাকবে না, বা নো সলিউশন, মানে আমি এক্স ওয়াই জেড এর কোনো ভ্যালু পাবো না। আর উপরের কেস কি, এটাকে কনসিস্টেন্ট বলবো, এবং কিংবা এটাকে আমরা ইউনিক সমাধান বলতে পারবো, এবং এক্স ওয়াই জেড এর ভ্যালু থাকবে, মানে একটাই ভ্যালু থাকবে। এবার 0/0 ফর্ম যদি আসে, মানে উপরেরটাও 0 নিচেরটাও 0, তাহলে এটা তো বারই করা যাবে না, তাহলে বার করা যাবে না মানে এখানটায় মেনি সলিউশন আছে, এখানে মেনি সলিউশন আছে, মেনি সলিউশন মানে অসংখ্য সমাধান আছে, এক্স ওয়াই জেড এর অসংখ্য ভ্যালু হতে পারে, আমাদের জানা নেই কটা ভ্যালু, কিন্তু অসংখ্য, একের অধিক, দুইয়ের অধিক ভ্যালু আসতে পারে। তার মানে 3 নম্বর কন্ডিশন আমি বলবো যে যদি উপরেরটাও 0 হয় এবং নিচেরটাও যদি 0 হয়, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, তাহলে এই দুটো যদি 0 হয়, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি মানে এটা আবার ভুল ভেবো না, অ্যাডজয়েন্ট এ পুরোটা একটা আর ইন্টু বি, যদি দুটোই 0 হয়, তাহলেও এক্ষেত্রে আমরা বলবো ইনকনসিস্টেন্ট বলতে পারি, বা এক্ষেত্রে ইনকনসিস্টেন্টের প্রসঙ্গ এনো না, তাহলে গুলিয়ে ফেলবে। তুমি শুধু এটা ভাবো যে দুটোই 0 মানে কি, 0/0 ফর্ম, আর 0/0 ফর্ম মানে আমি কি বলেছি, যেটা আমরা ছোটবেলা থেকে 0/0 আমরা 0 লিখে আসতে পারি, কিন্তু নিচু ক্লাসে ওগুলো প্রযোজ্য হতে পারে, বাট এটা মাথায় রাখবে 0/0 আনডিফাইন্ড, ফাইন করা যায় না। তাহলে 0/0 যেহেতু ফাইন করা যায় না, তাহলে ডিটারমিনেন্টেও 0, অ্যাডজয়েন্ট এ বি ইন্টু 0, তার মানে এখানে মেনি সলিউশন আছে, বা অসংখ্য সমাধান থাকবে। তাহলে দেখো এই জিনিসটা হয়তো তোমাদের পরীক্ষায় গোলায়, কিন্তু তুমি যদি এই দুটো জিনিস, এই যে দুটো উপরে লিখেছি, এই দুটোর সাথে যদি কম্পেয়ার করে পড়ি, তাহলে জিনিসটা আমি জীবনেও ভুলবো না। টোটাল কথা, নিচেরটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কনসিস্টেন্ট,
এবং উপরেরটা যা কিছু হতে পারে, তখন ইউনিক সলিউশন থাকবে। ক্লিয়ার? বা তুমি এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করে নিতে পারো, এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করে নিতে পারো যে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এটাও নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাও নট ইকুয়াল টু জিরো, এটাও নট ইকুয়াল টু জিরো, তাহলে কনসিস্টেন্ট হবে, দুটোই যদি জিরো হয় মেনই সলিউশন হবে। যদি নিচেরটা জিরো উপরেরটা নট ইকুয়াল টু জিরো, তাহলে অসংজ্ঞাত বা নো সলিউশন। বলো এই পর্যন্ত তোমার কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট আছে? প্রশ্ন করো। এই পর্যন্ত পুরো বুঝতে পেরেছো, মাথায় সাজাতে পেরেছো, নাকি না অসুবিধা হচ্ছে? শিওর তো? বেশ, তাহলে তাই হলো। এবার চলে এসো আমরা শর্ট ট্রিকে যাব। শর্ট ট্রিকে যাব। এবার প্রশ্ন হলো শর্ট ট্রিক মানে কি? শর্ট ট্রিক মানে তুমি উপরের দিকে তাকাও, যে এই যে আমি এই ইনভার্স বার করেছিলাম, এই ইনভার্স এইরকম এত বড় বড় ভাবে বার করব? তাহলে এই ইনভার্স যদি আমি এত বড় বড় ভাবে বার করতে চাই, বা এত বড় বড় ভাবে যদি আমি এই ইনভার্স বার করি, পরীক্ষায় কিন্তু আমাকে একটা অঙ্ক সমাধান করতে গেলেই কিন্তু 10 মিনিট লাগবে, মিনিমাম 10 মিনিট লাগবে। আর যদি তোমার প্র্যাকটিস না থাকে তাহলে তো কোনো প্রশ্নই উঠছে না, কিন্তু বিশাল বিপদে পড়বে। তাহলে আমরা এইভাবে করব না, আমরা প্রসেসটা শুধু বললাম, যদি মনে না পড়ে এইভাবে চালিয়ে দেবে, যদি মনে পড়ে যায় তাহলে আমরা শর্ট ট্রিকে করবো, আমরা অঙ্ক শর্ট ট্রিক দিয়ে করবো। চলো তাহলে শর্ট ট্রিক গুলো এক করে বলা যাক। শর্ট ট্রিক গুলো এক করে বলা যাক। ভালো করে দেখো, আমরা শর্ট ট্রিক নিয়ে বলি। দেখো কিছু শর্ট ট্রিক আমরা যেহেতু আগের চ্যাপ্টার গুলোতে শিখেছি, তাহলে আগের চ্যাপ্টার দিয়েও আমরা কিছু শর্ট ট্রিক এখানে বলতে পারবো, যেহেতু আগের চ্যাপ্টার আমাদের শেখা আছে। ভালো করে শোনো। সরি, তাহলে আগের চ্যাপ্টারের হেল্প নেব আমরা শর্ট ট্রিক গুলো বলার জন্য। আগের চ্যাপ্টারেরও হেল্প নেব, এই চ্যাপ্টারেরও আমরা হেল্প নেব। সমস্ত হেল্প নিয়ে আমি পরপর করে বলছি, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে মন দিয়ে, আমরা কিছু জিনিস পড়েই এসছি, সেগুলো আগে বলে নিই, যেগুলো পড়েছি সেগুলো নিয়ে বলে নিই, তারপরে আমি এক এক করে আসি। মনে রাখবে, না হলে কিন্তু হবে না। একদম এখন লিখছি, লিখতে লিখতে মনে রাখবে। দেখো একটু আগে এটা বলেছি, এক জায়গায় রাখছি বলে তাই আবারও বলছি, যেহেতু এটাকে এক জায়গায় রাখতে চাইছি, কারণ তোমার খাতার যেন একটা জায়গায় থাকে, তাই জন্য এটা বলেছি এক্ষুনি, তবুও লিখছি। ডিটারমিনেন্ট অফ এ বি, এটা মানে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। কিন্তু যখন আমরা এটাকে বড় প্রশ্ন হিসাবে সলভ করতাম, মানে সেমিস্টার হওয়ার আগে, তখন কিন্তু এভাবে করা যেত না, তখন এ বি গুণ করে তারপর ডিটারমিনেন্ট বার করতে হবে। ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস এ ইন্টু বি। তবে বলা বাহুল্য যে তুমি এখানে এটা কিন্তু বলতে পারবে না যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস মাইনাস বি, মানে এটা আবার করতে যেও না বাবা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ডিটারমিনেন্ট অফ এ প্লাস মাইনাস ডিটারমিনেন্ট অফ বি, এটা কিন্তু বলা যায় না, শুধু গুণের ক্ষেত্রে বলা যায়, এটা বলা যায় না, মানে এটা ইম্পসিবল রেজাল্ট। কেটে দিলাম, লিখলাম, লিখে কেটে দিলাম, তোমরাও তাই করো যাতে ভুলে না যাও। 2 নম্বর, মন দিয়ে বুঝবে, যদি এ যে কোনো একটা ম্যাট্রিক্স হয়, ভালো করে শোনো বাবা, এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ যে ভ্যালু পাবো, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সেম ভ্যালু পাবো। ডিটারমিনেন্ট অফ এ যে ভ্যালু পাবো, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ সেম ভ্যালু পাবো। ক্লিয়ার? তাহলে ডিটারমিনেন্ট অফ এ যে, ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজও সেম ভ্যালু, সেম, কোনো চেঞ্জ নেই। ওকে, এটাও আমরা একটু আগে বলেছি, শুধু এক জায়গায় রাখবো বলে লিখছি। 3 নম্বর, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স যদি তোমাকে বার করতে বলে, তার মানে আমি ডিটারমিনেন্ট এ বার করে তাকে উল্টে দেবো, মানে ডিটারমিনেন্ট অফ এ তার ইনভার্স, ডিটারমিনেন্ট অফ তার ইনভার্স। এটার একটা এক্সাম্পল দিই, নাহলে বুঝতে তোমার অসুবিধা হবে। এটা একটা এক্সাম্পল দিচ্ছি।
ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে বার করতে বলেছে, যে বলছে 1 2 3 4, বলছে যে এটার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স বার করো। তাহলে তোমাকে কি বার করতে হবে? তুমি বলবে স্যার আমি এটাকে কি করব, না এটাকে প্রথমে ইনভার্স বার করব, তার ডিটারমিনেন্ট ভ্যালু নিলে অঙ্ক হয়ে যাবে। আমি বলছি না, দরকার নেই, তুমি ডাইরেক্ট ডিটারমিনেন্ট অফ এ বার করো, মানে ডেড এ বার করো। ডেড এ মানে কি, 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6, মাইনাস কত হবে, 4 একে 4 3 দুগুণে 6 মানে হচ্ছে -2। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এটা মানে কিন্তু আমরা এক্ষুনি লিখেছি ডিটারমিনেন্ট অফ এ তার ইনভার্স। তার মানে কি, ডিটারমিনেন্ট অফ এ কত পেয়েছো, -1/2 তার ইনভার্স। ব্যাস, তাহলে -1/2 তার ইনভার্স মানে -1 তার ইনভার্স ইন্টু ×2 তার ইনভার্স। মানে কি বাবা, মানে হচ্ছে -1, মানে টোটাল কথা হচ্ছে -1/2। টোটাল কথা হচ্ছে -1/2। এই লাইন তুমি কেটে দিতে পারো ছোটবেলার ক্যালকুলেশন। তার মানে ডিটারমিনেন্ট এ বার করবো, তাকে উল্টে দেবো। কিন্তু আমরা আগে কি করতাম, এ ইনভার্স বার করতাম, তার ডিটারমিনেন্ট ভ্যালু নিতাম। তো ওটা বেশি কঠিন, তোমাকে আবার অ্যাডজয়েন্ট বার করতে হবে, তারপরে এ ইনভার্স বার করতে হবে, তারপর তার আবার ডিটারমিনেন্ট করতে হবে। বুঝতেই পারছো? আবার অ্যাডজয়েন্ট বার করার সময় কোফ্যাক্টর নিতে হবে, তাকে আবার ট্রান্সপোজ করতে হবে। তাহলে অত ঝামেলায় আমরা যাব না। এবার শোনো, এবার শোনো, এবার যেটা বলছি সেটা কোনোদিনও শোনোনি, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। কি রেজাল্ট? ইফ এ একটা ম্যাট্রিক্স, কেমন দেখতে, এ আই জে, এবং অবশ্যই এম ক্রস এন, মানে অর্ডার হচ্ছে এম ক্রস এন, এ আই জে। এবার এম ক্রস এন মানে এন এর ভ্যালু, এম এর ভ্যালু এন এর সাথে সমান হতে পারে, যা হতে পারে সেটা আমরা জানি না। তাহলে এখন বাবা আমি যদি ডিটারমিনেন্ট অফ কোফ্যাক্টর বার করি, মানে ডিটারমিনেন্ট অফ কোফ্যাক্টর বার করি, কোফ্যাক্টর বার করি, তাহলে এটা হবে ডিটারমিনেন্ট অফ এ তার হোল টু দি পাওয়ার n-1 হবে। এবার এই রেজাল্টটা তোমাকে একটা অঙ্ক না করালে তুমি বুঝবে না যে কিভাবে কাজ করে। সুতরাং এটা এইভাবে স্টার মার্কস দিয়ে থাক, এটা অঙ্কের মধ্যে আমি বলবো। এখন আর এক্সাম্পল নিয়ে বলছি না, অঙ্কের মধ্যে আমি বলবো, কোনো অঙ্কে কাজে লাগবে এটা। হলো, এবার এসো তার পরের কথাবার্তায়। কিরকম, এবার এসো অ্যাডজয়েন্ট দিয়ে কথাবার্তা বলি। অ্যাডজয়েন্ট দিয়ে কেমন কথাবার্তা, 5 নম্বর। যদি বাবা অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ বার করতে বলে, তাহলে আমরা বার করতে পারবো অ্যাডজয়েন্ট অফ এ তার হোল ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ মানে অ্যাডজয়েন্ট এ তার ট্রান্সপোজ, আর অ্যাডজয়েন্ট এ তার ট্রান্সপোজ। তাহলে ভালো করে শোনো, অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ বার করতে বললে অ্যাডজয়েন্ট এ তার ট্রান্সপোজ। ওকে, আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর। দেখো 6 নম্বরটাও আমরা জানি, যদি বাবা ডিটারমিনেন্টের মধ্যে কে এ হয়, ডিটারমিনেন্টের মধ্যে কে এ যদি হয়, এটা আমরা আগে পড়েছি, তাহলে কে যদি ডিটারমিনেন্টের বাইরে বেরোয় তাহলে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। যেখানে এই এনটা কি, যেখানে এই এনটা হলো, যেখানে এই এনটা হলো অর্ডার অফ এ, যেখানে এনটা কি, অর্ডার অফ এ। তাহলে ডিটারমিনেন্ট অফ কে এ মানে কে যখন বাইরে বেরোবে তাহলে কে টু দি পাওয়ার এন হবে, তাহলে এনটা হচ্ছে অর্ডার অফ এ। ঠিক আছে, এটা আমরা আগেই পড়েছি, এন হচ্ছে ডিটারমিনেন্টের অর্ডার, মানে এর অর্ডার। 7, ভালো করে দেখো বাবা, যদি এই একদম সেম, এখানে কে কিন্তু বাবা স্কেলার, এখানে লিখে রাখো কে হচ্ছে স্কেলার টার্ম বা কোনো ধ্রুবক পদ। এ, সরি, অ্যাডজয়েন্ট অফ সি এ, এখানে সি ফর কনস্ট্যান্ট বা স্কেলার। এবার তাহলে ডিটারমিনেন্টের মধ্যে ভালো করে শুনবে বাবা, ডিটারমিনেন্টের মধ্যে যদি কনস্ট্যান্ট থাকে সেটা ডিটারমিনেন্টের বাইরে বেরোলে পাওয়ারে এন হয়ে যায়। এবার অ্যাডজয়েন্ট অফ সি এ যদি হয়, মানে সি আবার স্কেলার,
তাহলে অ্যাডজয়েন্ট অফ সি এ যদি হয় তাহলে এটা হবে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যাডজয়েন্ট এ হবে, সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অ্যাডজয়েন্ট এ হবে। তাহলে কি আবার এনটা কি, এন হচ্ছে অর্ডার, এন হচ্ছে অর্ডার অফ এ, তাহলে এর অর্ডার হচ্ছে এন। ক্লিয়ার? দেখো একসঙ্গে মাথায় রাখা কিন্তু খুব ডিফিকাল্ট, ভালো করে শোনো, একসঙ্গে মাথায় রাখা কিন্তু ডিফিকাল্ট আছে, ঠিক আছে? নেক্সট 8, ধরো অ্যাডজয়েন্ট অফ, বাড়িতে না দেখে দেখে লিখবে এগুলো, ঠিক আছে? নাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো ট্রিক বলছি, মনে রাখা কিন্তু সত্যি কঠিন ব্যাপার আছে, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে মানে ডিটারমিনেন্ট এ তার মাথায় হবে এন মাইনাস টু ইন্টু এ, ডিটারমিনেন্টের মাথায় হবে এন মাইনাস টু ইন্টু এ, যেখানে এনটা কি, এন হচ্ছে অর্ডার অফ এ। সেম ভাবে আমি এটার আরেকটা পার্ট বলি, ধরো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ, আবার লিখছি অ্যাডজয়েন্ট অফ এ, এরম যদি লিখি তাহলে কি হবে, তাহলে এরম যদি লিখি তখন কি হবে, দেখো এখানে কটা অ্যাডজয়েন্ট ছিল, দুটো অ্যাডজয়েন্ট ছিল, তাই কি হয়েছে, ডিটারমিনেন্ট এর মাথায় এন মাইনাস টু হয়েছে। এখানে কটা অ্যাডজয়েন্ট আছে, 1 2 3 4টে অ্যাডজয়েন্ট, তাহলে হবে ডিটারমিনেন্ট এ এন মাইনাস 4 হয়ে যাবে। তাহলে যতগুলো অ্যাডজয়েন্ট ততগুলো মাইনাস হবে, যতগুলো অ্যাডজয়েন্ট ততগুলো মাইনাস হবে। ক্লিয়ার? যতগুলো অ্যাডজয়েন্ট ততগুলো কি হয়ে যাবে, মাইনাস হবে। আশা করি বুঝেছো। তাহলে কি বললাম, যতগুলো অ্যাডজয়েন্ট ততগুলো কি হবে, মাইনাস হবে। ক্লিয়ার? এবার এবার শোনো, এবার যে দুটো বলবো, এবার যে দুটো বলবো সেই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা কিন্তু মানে জয়েন্টে তো খুব কাজে লাগে, তার থেকেও বেশি আমাদের বোর্ডসে কয়েকটা অঙ্ক এটা দিয়েই করব আমরা, নাহলে অঙ্কর কিন্তু সাইজ বড় হয়ে যাবে। 9 নম্বর, খুব ভালো করে দেখো, যদি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ হয়, তার মানে অ্যাডজয়েন্ট এ তার ফুল ডিটারমিনেন্ট, তাহলে এর অ্যান্সার হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিটারমিনেন্ট এ এটা টু দি পাওয়ার কি হয়ে যাবে বাবা, এন মাইনাস ওয়ান। এবার ভালো করে খেয়াল করো, এবার ভালো করে খেয়াল করো, মন দিয়ে বুঝবে, তাহলে শুধু অ্যাডজয়েন্টে এটা, এবার যদি অনেকগুলো অ্যাডজয়েন্ট থাকে, ভালো করে দেখো, 10 নম্বর বলি তাহলে সুবিধা হবে। 10 নম্বর যেটা একদম স্টার মার্কস দিয়ে রাখছি, যেটা দিয়ে আমাদের অঙ্ক প্রচুর করতে হবে, যে ধরো ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে, অ্যাডজয়েন্ট দেখো গুলিয়ে ফেলো না, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে কিন্তু আলাদা, আর এখানে তারও আবার ডিটারমিনেন্ট, তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে দুটো অ্যাডজয়েন্ট, তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট এ তার মাথায় হবে এন মাইনাস ওয়ান এবং তার আবার হোল স্কোয়ার, ঠিক আছে? তার আবার হোল স্কোয়ার, ভালো করে শুনবে কিন্তু, মন দিয়ে বোঝো। এবার আমি এটাকে তোমাকে এইভাবে লিখছি, যে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, এরম লিখলাম। তাহলে কটা অ্যাডজয়েন্ট আছে, একটা দুটো তিনটে চারটে অ্যাডজয়েন্ট, তাহলে তখন হবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, চারটে থাকার জন্য এখানে পাওয়ারে হয়ে যাবে 4, চারটে থাকার জন্য পাওয়ারে হয়ে যাবে 4, এখানে দুটো আছে তাই হয়ে গেল পাওয়ারে 2, চারটে থাকলো পাওয়ারে 4। সেম ভাবে আমি যদি তোমাকে বলি অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ, এরকম করে ডট 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 করে চলছে, ডট 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 করে চলছে, ডট 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 করে যদি চলে, এখানে ধরে নাও কে এখানে আছে, ধরে নাও কে টাইমস অ্যাডজয়েন্ট আছে, তাহলে তোমার অ্যান্সার তখন কত আসবে, ডিটারমিনেন্ট অফ এ তার মাথায় এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে হবে, যেহেতু কে টাইমস তাহলে কে হবে। বলো তো কোন জিনিসটা বুঝতে অসুবিধা হলো, কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়েছে, বলো রাজন্যা বলো। টেনেরটা আরেকবার বলি, চলো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি তাহলে।
বলছো যখন একটা এক্সাম্পল নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর এবং তুমি মিলিয়ে নেবে। এবার এবার হচ্ছে যেই মেনে এটা দিয়ে অঙ্ক আসবে, ঠিক আছে? এটা আমি কমন কমন বাদিয়ে দিয়ে দেবো, মানে এটা দিয়ে অঙ্ক, মানে যেই মেন যেই অ্যাডভান্সেও আসে, আর হচ্ছে তোমার, সরি অ্যাডভান্স আছে সামনে, আর তোমাদের কোর্সে এটা দিয়ে 4টে অঙ্ক আছে সম্ভবত বইতে। যাই হোক, আমি বলি একটা এক্সাম্পল নিই, একটা এক্সাম্পল নিলাম, নিয়ে তোমাকে প্রশ্ন করি। প্রশ্নটা আগে লিখি। প্রশ্নটা লিখছি যে ইফ এ বি আ ম্যাট্রিক্স অফ অর্ডার অর্ডার 3 × 3, মানে 3 × 3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, তোমাকে দেন ফাইন্ড করতে বলছে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, এটা ফাইন্ড করতে বলছে। এবার অ্যান্সার কি হবে? অ্যান্সার তাহলে বার করি। অ্যান্সার এটাকে অনেকভাবে, এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, অনেক বড়ভাবে করতে হয়। তো আমি বলছি না, ট্রিকটা হলো এটা, যে তুমি অ্যাডজয়েন্ট অফ এ এটা বার করো। বারবার বলছি, এগুলো এক জায়গায় নোট ডাউন করবে, একদম রেখে দেবে, কারণ এগুলো কিন্তু তুমি কোনো বইতে পাবে না এককালীন। একটা দুটো পেতে পারো, কিন্তু এককালীন এরকম অ্যাডে গ্লান্স সাজিয়ে সুন্দর করে কোনো বইতে নেই। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো এগুলো একটাও নেই, কিছু নেই। যাই হোক, অ্যাডজয়েন্ট এ হলো। এবার তুমি কি লিখবে? প্রথমে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n-1 হবে, এবং এখানে কটা অ্যাডজয়েন্ট আছে? একটা, দুটো, তাহলে দুটো অ্যাডজয়েন্ট থাকা মানে এখানে হয়ে যাবে এর পাওয়ার 2। এবার এন মানে অর্ডার, অর্ডার মানে কত? অর্ডার মানে 3। তো অর্ডার যদি 3 হয়, ডিটারমিনেন্ট অফ 3 - 1, তার মাথায় হচ্ছে 2। 3 - 1 মানে কত? 3 - 1 মানে হচ্ছে তোমার 2, 2 এর স্কোয়ার মানে 4, ডিটারমিনেন্ট হোল টু দি পাওয়ার 4। দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? লিখে নাও। এটা কিন্তু বাই কে টাইমস নয়। বাই কে টাইমস লিখেছো নাকি? না, এটা বাই কে, এটা কতগুলো আছে সেটা বোঝানোর জন্য লিখেছি। ওকে, তাহলে যদি হয়ে যায়, চলো আমরা পরবর্তী প্রশ্নগুলোকে সলভ করাই। মানে প্রশ্নগুলো বলছি, এবার আমরা শর্ট ট্রিকের পরবর্তী ধাপ। তার মানে এই 10টা কিন্তু রেজাল্ট দিয়ে প্রশ্ন। এবার কিন্তু আমি গুলানো জায়গাগুলো বলে দিচ্ছি, মার্ক করে দিচ্ছি। যেমন এই জায়গার সাথে এই জায়গা গুলিয়ে ফেলে ছেলে মেয়ে, এবং আমি পরীক্ষা নিয়েও দেখেছি তারা এটার সাথে গোলাচ্ছে। এখানে কিন্তু ডিটারমিনেন্ট নেই, ভালো করে খেয়াল করো। এখানে ডিটারমিনেন্ট নেই, আর এখানে ডিটারমিনেন্টটা আছে। ডিটারমিনেন্ট না থাকলে কিন্তু এটা অ্যান্সার আসবে, আর ডিটারমিনেন্ট থাকলে কিন্তু এটা অ্যান্সার আসবে। ভালো করে বুঝতে হবে কিন্তু। এটা একটা গোলায়। সেকেন্ড আর একটা গুলিয়ে ফেলে, এখানে অ্যাডজয়েন্ট অফ সি এ আছে, ভালো করে শোনো, 7 নম্বর অ্যাডজয়েন্ট অফ সি এ আছে। আর 6 নম্বর দেখো ডিটারমিনেন্ট অফ আছে। ডিটারমিনেন্ট আর অ্যাডজয়েন্ট একই জিনিস নয়। যখন অ্যাডজয়েন্ট থেকে কনস্ট্যান্ট বেরোবে তখন n-1 পাওয়ারে হবে, আর যখন ডিটারমিনেন্ট থেকে কনস্ট্যান্ট বেরোবে তখন কে এর মাথায় এন হবে। এনটা হচ্ছে অর্ডার। এই দুটো জায়গায় গুলিয়ে ফেলে, আর বাকি কোনোটা গোলানোর জায়গা নেই, সব মুখস্থ করলে হয়ে যাবে। আর মুখস্থ করতে হবে না যখন আমি এগুলো দিয়ে অঙ্ক করাবো, কারণ তোমাদের যে বইটা আছে এগুলো দিয়েই সব অঙ্ক আমি করাবো। কোনো অঙ্ক বড় মেথডে করাবো না, তো এমনি মনে পড়ে যাবে, তা হবে না। এসো, এবার আমরা মেন যেখানে ছিলাম সেটাই আসি। মন দিয়ে শুনবে যা যা বলছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের মতো করে খাতায় লিখবে। দেখো, যেখানে ছিলাম সেখানে আসি। কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে এই জায়গাটা। দেখো, এ ইনভার্স বার করা, এ ইনভার্স বার করা, তুমি এত বড় বড় মেথডে শিখছি আমরা। এ ইনভার্স বার করা, প্রথমে অ্যাডজয়েন্ট বার করো, অ্যাডজয়েন্ট বার করতে গেলে কোফ্যাক্টর নাও, কোফ্যাক্টর বার করতে গেলে ট্রান্সপোজ নাও, মানে এলাহি ব্যাপার একটা, এলাহি ব্যাপার একটা। তাহলে এরম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, ভালো করে শুনবে বাবা, এরম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার যতটা সময়ও যাবে, এবং তার থেকে বার করতে গেলে ভুলও হবে।
তার জন্য আমি এমন একটা ট্রিক তোমাদের শেখাবো যাতে তোমরা কয়েক সেকেন্ডে অ্যান্সার বার করে দিতে পারো। কয়েক সেকেন্ড, যেটা কিনা তোমার 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, আমি বলছি যে দরকারই নেই, আমি সেকেন্ডে অ্যান্সার বার করবো, মানে কয়েক সেকেন্ডে, মিনিটও লাগবে না। কিরম ভাবে করবো, চলো সেই ট্রিকটা বলি। এখন আমি প্রথমে তাহলে মানে একটা হচ্ছে প্রশ্ন নিয়ে নিই, সেই প্রশ্ন দিয়ে করাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কোয়েশ্চেন 1, আমি তোমাকে বললাম যে প্রশ্ন যে ইফ এ ইকুয়াল টু 3254, এ ইকুয়াল টু 3254, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যালো, আচ্ছা ঠিক আছে, দুটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে। হুম, আচ্ছা এসো, এবার এখানে আসি। এবার এটা তোমাকে দেওয়া আছে, দিয়ে তোমাকে বলছে যে ফাইন্ড এ ইনভার্স। ঠিক আছে, ফাইন্ড এ ইনভার্স। তাহলে আমরা কি শিখেছি বাবা? এ ইনভার্স যখন বার করব, আমরা শিখলাম কি, এ ইনভার্স বার করার সময় আমরা শিখেছি অ্যাডজয়েন্টে করব, বাই ডেডে করব। এবার অ্যাডজয়েন্টে বার করার সময় কোফ্যাক্টর নেব, কোফ্যাক্টরে ট্রান্সপোজ করব, অনেক কাহিনী। আমি বলছি না, এত শত কিছু তুমি করবে না, এত শত তুমি কিছু করবে না। তুমি কি করবে, তোমাকে একদম পুরো ডাইরেক্ট অ্যান্সার করবে, দেখবে কিরকম করবে। আমি তোমাকে বলছি, তুমি এ ইনভার্স ইকুয়াল টু লেখো। এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্টে, এখানে ডিটারমিনেন্টে হবে, আর এখানে হবে অ্যাডজয়েন্টে। তাহলে কারণ আমরা কি জানি, এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্টে বাই ডেটে, অ্যাডজয়েন্টে বাই ডেটে, আর এটা মানেই হলো 1/ডেটে, 1/ডেটে অ্যাডজয়েন্টে। তাহলে এখানে হচ্ছে বাবা ডেটে হবে, আর এখানে হচ্ছে কি অ্যাডজয়েন্টে হবে। অ্যাডজয়েন্টে মানে কি দেখো, কি করবে দেখো, ভালো করে শোনো, কি করবে দেখো, করবে হচ্ছে করবে হচ্ছে এই যে 3 আর 4, এই 3 আর 4কে ইন্টারচেঞ্জ করে দাও, মানে 3-এর জায়গায় 4 নাও, 4-এর জায়গায় 3। আর এই 5 আর এই 2কে সেম পজিশনে রাখো, শুধু সাইন চেঞ্জ করো। -2, এখানে হচ্ছে 5, ক্লিয়ার? -2 আর এখানে -5, -2 এবং -5, পজিশন সেম আছে, শুধু সাইন চেঞ্জ করেছো। এবার এইখানে কি লিখবো ডিটারমিনেন্টে, এখানে কি লিখবে, এইটাকে গুণ করো, এইটাকে গুণ করে মাইনাস করে দাও, 4×3 = 12, -5×2 = 10, হয়ে গেল চুটকিতে। বুঝেছো নাকি না? নিজের মতো করে খাতার ডান দিকে লিখে রাখো, মানে যা যা বললাম সেটা নিজের মতো বাংলা ভাষায় লিখে রাখো, কি কি করেছি। কি করব, কর্নার গুলো প্রিন্সিপাল কর্নার বা প্রিন্সিপাল ডায়াগোনালকে ইন্টারচেঞ্জ করবো, মানে এরা যা থাকবে 4 3-এর জায়গায় 3 4-এর জায়গায়, আর অন্য কর্নারটা সেম রাখবো, শুধু সাইন চেঞ্জ। অন্য কর্নারটা সেম রাখবো, শুধু সাইন চেঞ্জ। এবার আসি যে 3×3 হলে কি করবে। এবার আসি 3×3 হলে কি করবে, ভালো করে শোনো। তাহলে কি বললাম, 3×3 হলে কি করবে। তাহলে একটা 3×3 নেওয়া যাক, এটা র্যান্ডামলি নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, র্যান্ডামলি নিচ্ছি, ধরো ইফ এ ইকুয়াল টু 1 3 2 3 1 3 2,
2 3 2, আরেকটা নাও ধরো 3 3 4, এরকম কিছু একটা নাও, র্যান্ডামলি নিচ্ছি। আরো একটা করাবো, কারণ 3x3টা প্র্যাকটিস করাতে হবে একটু, মনে পড়ে না। কোনো মাইনাস প্লাস কিছুই নিলাম না আমি। বেশ, তাহলে এখন এবার এটা করি। তাহলে এখন আমার দরকার কি, আমার আবারও তাহলে আমি সেম পজিশনে যাব। তাহলে সেম পজিশনে যাওয়ার জন্য কি করছি দেখো। আচ্ছা, তোমাকে ফাইন্ড করতে বলেছে এ ইনভার্স, অ্যান্সারটা বোঝো। তাহলে এ ইনভার্স মানে আমরা কি জানি? আমরা জানি, আগে এখানে দেখো, এ ইনভার্স মানে আমরা কি জানি না, এইখানে লিখেছি 1/ডিটারমিনেন্ট এ বাই অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/ডিটারমিনেন্ট এ হবে, এখানে ডিটারমিনেন্ট অফ এ বসবে, আর এখানে কি হবে, এ অ্যাডজয়েন্ট হবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট হবে। তাহলে এবার একটা সাইন তোমাকে বলি, একটা সাইন বলি, তাহলে একটা সাইন তোমাকে বলি, যে সাইনটা তুমি মনে রাখবে। এই সাইনটা যদি মনে রাখো তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। ভালো করে শোনো, সাইনটা কি বলছি শোনো। সাইনটা হচ্ছে এরম ভাবে লেখো, সাইনটা খাতার ডান দিকে লেখো, এই গেল, এই গেল, এই গেল এবং এই। কেন বলছি, ফার্স্ট টাইম করছো তাই একটুখানি আমি রোমাঞ্চকর সাইন টাইন দিয়ে বলছি যাতে তোমার মনে থেকে যায়। তাহলে সাইনটা কি হলো, সাইনটা হচ্ছে এখান থেকে শুরু, মাঝ থেকে নিচে এলো, তারপর আবার ঘুরে উপরে গেল। তাহলে মাঝ থেকে নিচে এলো, ভালো করে শোনো, মাঝ থেকে নিচে এলো, আবার ঘুরে উপরে চলে গেল। ওকে, এবার তাহলে এখন এটাকে অ্যাপ্লাই করবো। সবার মাঝে কি আছে, 3, তাহলে ওই সাইনটা কি হলো, এখান থেকে 3 থেকে নিচে এলো, আবার ঘুরলো, আবার উপরে গিয়ে আবার এরকম চলে এলো। তাহলে এখন এখানে 3 আছে, তাহলে আমরা এখন লিখবো, ভালো করে শোনো বাবা, 3 আছে, তাহলে আমি এখন লিখবো এইদিকে লিখছি। 3, তারপর নিচে এলো, মানে আবার 3, তারপর উপরে গেল 2, তারপর আবার নিচে এলো 3। তাহলে কিরকম হলো, 3 নিলাম, তারপর নিচে 3 নিলাম, তারপর উপরে গেলে 2 নিলাম, আবার 3 এলাম। লিখেছো? বুঝেছো নাকি না? ওকে, এবার সেম ভাবে রাইট হ্যান্ড, প্রথমে মাঝেরটা নিলে তারপর রাইট হ্যান্ড সাইড নাও। সেম ভাবে রাইট হ্যান্ড সাইডও তাই 2 নেব, তারপর 4 নেব, তারপর উপরে যাবে 3 নেব, 3 নিয়ে আবার 2 আসবো। তাহলে কি বললাম, 2 4 3 2। তাহলে এবার এটা পড়ে আছে, এটা নেব। এবার আবার ওইখান থেকে এটা নেব, নিচে আসবো, পড়ে যাব, 2 নেব। তাহলে 2 নেব, 3 নেব, 1 নেব, 2 নেব। এবার এই উপরেরটা আরেকবার লিখে দেবো, উপরেরটা আরেকবার লিখে দেবো, 3 3। এবার মজার বিষয় হলো, এখানে তুমি কি করবে, এই দুটো গুণ করো, এখানে বিয়োগ। 3 4 12, 3 2 6, 12 থেকে 6 গেলে 6। ওকে, তারপরে 3 3 9, 4 2 8, 1, 2 2 4, 3 3 9, তাহলে 2 থেকে 4 গেলে 9 থেকে 4 গেলে -5। ওকে, 3 2 6, 4 2 8, 6 থেকে 8 গেলে -2, 4 1 4, 3 3 9, তাহলে 4 থেকে 9 গেলে -5। ওকে, 3 2 6, 2 1 2, 6 থেকে 2 গেলে 4, 3 2 6, 3 3 9, তাহলে 6 -9 মানে -3, 3 2 6, 3 1 3, 6 থেকে 3 গেলে 3, 3 1 3, 2 2 4, -1 হয়ে গেল তোমার অ্যাডজয়েন্ট। আমি বোঝাতে পেরেছি নাকি না? ক্লিয়ার নাকি না? বেশ, লেখো তারপর বলছি। পাশে লিখে নাও। এবার এখানে কিন্তু ডিটারমিনেন্ট এ হবে, এটা এটা কিভাবে করবো সেটাও বলছি, এটাও ট্রিক দিয়ে বলবো। তুমি হয়তো ভাবছো যে স্যার এটা করা অনেক কঠিন ব্যাপার, একদম নয়। এটা করলে তুমি একে অ্যাড এ গ্লান্স অ্যান্সারে পৌঁছে যাবে, এবং তোমাকে করতেই হবে না। তুমি হয়তো ফার্স্ট টাইম করছো বলে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু নয়, আমি কতগুলো করাচ্ছি পরপর, দেখবে বুঝে গেছো। দেখে নাও নিজের মতো করে।
বুঝেছে? এবার দেখো, দেখবে মজার বিষয় হলো ডিটারমিনেন্টে আমরা কি ট্রিকে বার করছি। দেখো ডিটারমিনেন্টে দেখো আমরা কি করব, এর ফার্স্ট রো আর এইটার ফার্স্ট কালাম এই দুটোকে গুণ করে যোগ করে দাও, দেখলে ডিটারমিনেন্টে পেয়ে যাবে। তাহলে 6 একে 6, 2 দুগুণে 4, 3 তিরিককে 9, হলো 9 আর 4 13, 13 থেকে 6 গেলে -7, হয়ে গেল। বলো বুঝেছো নাকি না? চলো এবারে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই ডিটারমিনেন্ট দিয়ে কিভাবে বার করলাম, এই দেখো এই যেটা তোমার কাছে দেওয়া থাকবে তার ফার্স্ট রো নাও, আর যেটা তুমি বার করেছো তার ফার্স্ট কালাম নাও, নিয়ে গুণ করো। তাহলে 1-এর সাথে 6 গুণ করলে 6 একে 6, 2-এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 3-এর সাথে 3 গুণ করলে 3 তিরিককে 9, তাহলে 9 আর 4 13, 13 থেকে 6 গেলে -7। এবার দেখো, এবার তুমি এটাকে একটা প্র্যাকটিস করাই আর একটা এক্সাম্পল নেই, ঠিক আছে? দেখবে একদম চুটকিতেই তুমি অঙ্ক করবে তো। হ্যাঁ, যেটা দেওয়া থাকবে তার ফার্স্ট রো, যেটা দেওয়া থাকবে তার ফার্স্ট রো, আর যেটা বার করেছি তার ফার্স্ট কালাম, নিজের মতো করে লিখে নাও। এবার চলে এসো আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা, এটা আমি একটা তোমার বইয়ের উদাহরণ থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও এ একটা দেওয়া আছে, দেখো কত সহজে করতে পারো। তবে বাবা এগুলো বড় প্রশ্নে সলভ করলে পুরো কেটে জিরো বসিয়ে দেবে, স্যার বুঝবেও না, মানে তিনি হয়তো জানেনও না। ঠিক আছে, বড় প্রশ্নে এসব করা যাবে না, এটুকু আমি বলে দিই। বড় প্রশ্নে করা যাবে না, শর্ট প্রশ্নে এগুলো করা যাবে, কারণ কেউ দেখবে না। ধরো একটা নিলাম 1 2 3, তারপর নিচ্ছি 1 3 - 1, 1 3 - 1, তারপর নিলাম হচ্ছে -1 1 -7। ঠিক আছে, কোনো বইতেও এসব পাবে না। তাই 1 2 3, 1 3 - 1, -1 1 - 7। এবার তোমাকে এই ইনভার্স বার করতে বলে, চলো দেখো কত সুন্দর করে বার করছি আমরা। ইনভার্স ইনভার্স মানে 1/ডিটারমিনেন্ট এ বসবে এখানে, আর এখানে হবে কি অ্যাডজয়েন্ট। তাহলে প্রথমে মাঝে নাও 3 নাও, নিচে নামো, উপরে যাও 2 নাও, আবার নিচে নেমে 3 নাও। তাহলে কি নিলে 3 1 2 3, 3 1 2 3। তারপরে এবার এখানে নাও -1 -7, 3 -1 -1 -7, 3 তারপর এবার 1 নাও, 1 -1 1 1, হলো। এবার উপরে যেটা লিখেছো ওটা আরেকবার লিখে দাও, 3 1 2 3। এই লেখাটা যতটুকু তোমার সময়, এই লেখাটা যতটুকু তোমার সময় যাচ্ছে, আর কিছু হবে না। এবার কি করবে, 3 7 21, -21, আর 1 1 কে 1, মাইনাসে মাইনাসে +1। 3 সাথে এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করবে, বিয়োগ করবে। 3 7 21 মানে -21, আর -1 - 1 মানে +1 মানে -20, এটা হচ্ছে -20, হয়ে গেল। গুণ টুন যেন ভুল করো না বাবা। 3 1 কে 3, আর -14 মানে +14, তাহলে 14 আর 3 17। 2 1 কে 2, -2, আর -9 -11, হয়ে গেল। -11 তুমি পেয়ে গেলে, বেশ। নেক্সট, -1 - 1 মানে 1, আর -7 মানে হচ্ছে +7, তাহলে 8, -7 +3, তাহলে হচ্ছে -4। 3 1 কে 3, আর +1, তাহলে 3 আর 1 এ 4, 1 1 কে 1 +3, মানে 1 আর 3 হচ্ছে তোমার 4, -2 -1, তাহলে -2 আর -1 -3, 1 3 এ 3, 2 1 কে 2, 3 থেকে 2 গেলে 1, তাহলে 4 -3 1, 4 -3 1। এবার কি করবে, ডিটারমিনেন্টে এর ফার্স্ট রো এর ফার্স্ট কালাম গুণ করে যোগ করে দাও। তাহলে -20, +8 2 গুণে 16, +4 3 12, তাহলে 16 আর 12 28, 28 থেকে 20 গেলে 8, হয়ে গেল তোমার অ্যান্সার। বুঝেছো? বুঝেছো নাকি না?
হ্যাঁ, কোনাকুনি গুণ করে বিয়োগ, যেমন ডিটারমিনেন্ট ভ্যালু বার করে। বুঝেছো নাকি না? কোনো সমস্যা হলে প্রশ্ন করো। বেশ, আরো একটা নেই, আরো একটা প্র্যাকটিস করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তোমাকে কত কিছু, তোমাকে অ্যাডজয়েন্ট বার করতে হচ্ছে না। অ্যাডজয়েন্ট মানে আবার কো ফ্যাক্টর বার করতে সব থেকে বেশি সময় লাগে। আবার তোমরা প্রথমবার করছো, আমি তো সবসময় করি এই অঙ্কগুলো, মানে প্রতিদিন অন্তত একবার করে করা হয়ে যায় আমার, সে কারণে আমি অনেক ইজিলি বার করতে পারি। তো তোমরা প্রথমবার করছো কারণ তোমাদের সময় যাচ্ছে ওখানে, প্লাস তোমাকে তার ট্রান্সপোজ করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। দেখো, একটা লাইন শুধু এই জিনিসটা লিখতে যতটা সময় লাগে, এবার তুমি প্র্যাকটিস করলে দেখবে এক এক মিনিট লাগবেই না, কোনোদিনও 1 মিনিট লাগবে না বার করতে গেলে। আরেকটা এক্সাম্পল নেই, এক্সাম্পল 4। ধরো এ দেওয়া আছে, তুমি এটা নিজে থেকে নর্মাল নিয়মে বার করে দেখো, এটাই অ্যান্সার আসবে। ধরো 1 2 - 1, তারপর নিলাম 2 4 6, 2 4 6, 2 4 6 নিলাম, তারপর নিলাম 1 1 - 2, 1 1 - 2, তাহলে 1 2 - 1, 2 4 6, 1 1 - 2 হলো। তোমাকে কি বার করতে হবে? এ ইনভার্স। তো চলো এ ইনভার্স বার করা যাক। তাহলে এ ইনভার্স বার করি। তাহলে কি লিখবো? প্রথমে যে একদম মিডিলে আছে 4 নেব, 4 নেব, নিচে নামবো 1 পাবো, উপরে যাব 2 পাবো, আবার 4 পাবো। তারপর 6 নেব, নিচে নামবো -2 পাবো, উপরে যাব -1, আবার 6 যাব। তারপর 2 নেব, 2 নেব, নিচে নামবো 1 নেব, উপরে উঠবো 1 নেব, আবারও 2 নেব। এবার কি করব? উপরে যেটা লিখেছি সেটা আরেকবার লিখে দেবো, 4 1 2 4 হয়ে গেল। তাহলে 1/ডিটারমিনেন্ট এ এখানে হবে অ্যাডজয়েন্ট এ। কি এবার করবো? 4 দুগুণে 8, -8 -6, -8 -6 মানে -14, -1 +4 মানে 3, 6 দুগুণে 12 মাইনাস +4, 12 আর 4 16, 6 কে 6 +4 মানে 10, -2 +1 তাহলে -1, -2 -6 -8। চলো 2 একে 2 -4 -2, চলো 2 একে 2 -1 মানে 1, 1 4 4 -4 0। এবার এর রো নাও, এর কালাম নাও, গুণ করে যোগ করো। 14 একে 14 -14, 2 10 20 +20, মাইনাসে মাইনাসে +2, তাহলে 22 থেকে 14 গেলে 8 হয়, 8। হলো ক্লিয়ার? কোনো সমস্যা? লাস্ট আর একটা প্র্যাকটিস করে নেই, একটা প্র্যাকটিস করে আজকের আর নয়, আজকের আর করব না। এবার ধরো একটা কেস আমি বলি, একটা কেস যেটা সবাই ভুল করে সেটা আমি একটু বলে, লাস্ট একটা করছি। ধরো আরেকটা র্যান্ডামলি কোয়েশ্চেন নিচ্ছি, 5। ধরো তোমাকে এ দেওয়া আছে 1/3, এটা সবাই ভুল করে। 1/3 দেওয়া, আর দেওয়া আছে ধরো 1 1 1, 2 - 1 3, 2 - 1 3, 3 2 - 1, এটা দেওয়া আছে। তোমাকে এটাইও এ ইনভার্স বার করতে হবে ধরে নাও। তাহলে 1/ডিটারমিনেন্ট এ এখানে হবে, আর এখানে 1/3 আছে, এই জায়গাটায় সবাই ভুল করে, এরা সবাই এখানে ইন্টু 1/3 লিখে দেয়। না বাবা, এ ইনভার্স বার করছো মানে এ কিন্তু উল্টে যাবে, মানে বাইরে যেহেতু 1/3 আছে, এখানে শুধু লিখবো কিন্তু 3, এই জায়গাটায় খেয়াল করবে, এটা কিন্তু ভুল করে, এবং পরীক্ষায় প্রশ্ন এরকম সামনে কিন্তু কিছু একটা দিয়ে থাকবে, তখন আবার ভুল করে এসো না। কারণ শর্ট ট্রিকের নিয়ম অনুযায়ী এখানে যা থাকবে তাকে উল্টে দাও, এখানে যা থাকবে তাকে উল্টে দাও। 1/3 আছে, তুমি 3/1 করে দাও, 4/3 থাকলেও 3/4 করে দাও, এবার এখানে অ্যাডজয়েন্টে হবে। তাহলে চলো লিখি। তাহলে প্রথমে এটাকে নিয়ে এটা নিয়ে নিচে নামবো, তাহলে -1, নিচে নামবো 2 পাবো, উপরে যাবো 1 পাবো, আবার নিচে নামবো -1। তারপর ডান দিকে এসো, ডান দিকে 3 নেবো, 3 পেলাম, 3 নিচে নামলাম -1, উপরে যাবো 1 পাবো, আবার 3 পাবো। তারপরে এবার বাঁ দিকে আসো, 2 নিলাম, নিচে নামলাম 3 পেলাম, উপরে গেলাম 1 পেলাম, আবার নিচে নামলাম 2 পেলাম। এবার উপরে যেটা লিখেছো সেটা আরেকবার লিখে দাও, -1 2 1 -1। ওকে, এবার চলো 1 একে 1, আর 3 দুগুণে 6, তাহলে -5, 2 একে 2 +1 মানে 3,
তিন একে 3 প্লাস 1 মানে 4, 3 তিরিকে 9 প্লাস 2 মানে 11, মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 4, 2 একে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, 2 দুগুণে 4 প্লাস 3 মানে 7, 3 একে 3 মাইনাস 2 1, 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এবার কি করবে, এর ফার্স্ট রো এর ফার্স্ট কলাম গুণ করো যোগ করো, তাহলে -5 প্লাস 11 প্লাস 7, 11 আর 7 হচ্ছে 18, 18 থেকে 5 গেলে 13, তোমার ফাইনাল অ্যান্সার 3/13 এবং -5 3 4 11 -4 -1 7 1 -3। ক্লিয়ার? বলো বুঝেছো কিনা? তাহলে 2x2 একটা লাস্ট প্র্যাকটিস করে নিই, 2x2 একটা প্র্যাকটিস করি। তাহলে আরেকটা এক্সাম্পল নেই, 2x2, ধরে নাও তোমাকে দেওয়া আছে, বই থেকেই নিই। 2x2 ধরো তোমাকে দেওয়া আছে 1/√2 1 1 1 -1 এটা দেওয়া আছে, এই ইনভার্স বার করতে বলেছে। তাহলে এই ইনভার্স, তাহলে প্রথমে 1/ডিটারমিনেন্ট হবে, তারপরে 1/√2 আছে মানে √2/1 হবে, 1/√2 আছে মানে √2/1 হবে। আর এখানে বলেছি এই 1 এর জায়গায় যাবে, এই 1 এর জায়গায় যাবে, তাহলে 1 1, আর এই 1 আর এই 1 সেম জায়গায় থাকবে, শুধু সাইন চেঞ্জ হবে। তাহলে -1 এখানে -1 মানে +1, সাইন চেঞ্জ, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। আর এখানে কি বলেছি, ডিটারমিনেন্টের বেলায় এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ করবে, তাহলে 1 1 1 আর 1 1 1, তাহলে 1 আর -1 মানে হচ্ছে +1 মানে 2, তাহলে √2/2 1 - 1 1 1। বুঝেছো? ব্যাস, ডিটারমিনেন্টে যা প্রশ্ন দেবে এবার তুমি সলভ করে দিতে পারবে, যা প্রশ্ন দেবে তুমি সলভ করতে পারবে। বলো, কোনো ডাউট থাকলে করো। বুঝেছো তো? আমি তো ভুলে গেছি, তুমি কিছু বলনি তো।